সোহা আবারও সেই গভীর ভাবনায় ডুবে যাওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। সোহা হাতে নিয়ে দেখলো ইতির ফোন। ফোন রিসিভ করতে ইতির জড়ানো গলা শোনা গেল। ছোঁয়া, কেমন আছিস তুই? সোহা আলতো হাসলো ইতির প্রশ্ন শুনে। মেয়েটা এই পর্যন্ত অনেকবার ফোন করে বলেছে, কিন্তু বারবার একই কথা জিজ্ঞেস করে। সোহা গলায় বিরক্তির আভাস নিয়ে আসলো এবং বলল, আর কতবার একই কথা জিজ্ঞেস করবি বলতো? আমি এখন ঠিক আছি রে, তুই আসবি কখন সেটা বল। ইতি নাক টেনে বলল, এই যে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তখন খবর পেলাম তুই বাড়িতে চলে গিয়েছিস, তাই সেখানেই আসছি। সোহা বুঝতে পারলো কে খবর দিয়েছে, তাও জিজ্ঞাসা করলো। ও মা, তোকে খবর দিল কে? বাবা আর মা দুজনেই মাত্র বাড়িতে এসছে আমাকে নিয়ে। দুজনের মধ্যে কেউ খবর দেয়নি এটা নিশ্চিত। তো খবর কোথায় পেলি তুই? ইতি ইতস্ত বোধ করতে করতে বলল। আমি গাড়িতে উঠেছি, এসে কথা বলবো, ঠিক আছে? ইতি কোনো রকম করে ফোন কেটে দিল। ইতির কাজ দেখে সোয়া হেসে দিল, কিন্তু হাসতে গিয়েও পড়লো আরেক বিপত্তি। পেটের ব্যথায় টান অনুভব করতে ব্যথা পায়। সোয়া ব্যথায় কুকড়ে যায়। সোহা চোখ বন্ধ করে বসে থাকে। টমিককে এখনো পর্যন্ত কাছে না পাওয়ার একদমই ভালো লাগছে না সোয়ার। নাইসাকেও মিস করছে। সোয়া এসব ভাবতে ভাবতে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে শাহনাজ বেগম বাড়ি ফেরার পর থেকে সালমা তার পিছনে ঘুরঘুর করছে। শাহনাজ বেগম পাত্তা দিচ্ছে না, আরও সালমাকে একটা কাজ গজিয়ে দিচ্ছে। সে ভালো করে জানে সালমা কোনো বিষয় নিয়ে মারাত্মকভাবে গবেষণা করছে। এখন তার কাছে সেটা নিয়েই কথা বলবে। তবে আজ শাহনাজ বেগম একদমই এসব শুনতে চান না। তার মন আজ খুবই খারাপ। সোয়ার এত বড় আঘাত হলো, কিছুতেই মন মানছে না। তার মতে সোয়া অসাধারণ একটা মেয়ে। সোয়া নিজের মতো আনন্দ থাকে আর সবাইকে আপন করে নিতে চায়। এই বাড়ি কেউ না হলেও বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মনি সোহা। অবশ্য তার দুই বৌমাও কি কম নাকি? তিনি তো তিনজনকেই মেয়ের চোখে দেখে। সোয়ার কথা ভাবতে ভাবতেই দেখলো শান ঢুকছে বাড়িতে। শাহনাজ বেগম দ্রুত পায়ে শানের কাছে গিয়ে পথ আটকে দাঁড়ালো। শানও ভদ্র ছেলের মতো মায়ের সামনে দাঁড়িয়ে যায়। শাহনাজ বেগম চিন্তিত হয়ে বলে, সোহাকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দিয়েছিস? শান মাথা নেড়ে বলে। হ্যাঁ মা, সোহা রেস্ট করছে এখন। শাহনাজ বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি থেকে যে কি হয়ে গেল? সান, যা রেস্ট কর গিয়ে। কালকে থেকে তো অনেক ছুটেছিস। শাহনাজ বেগম ছেলেকে নিচু করে কপালে চুমু দিয়ে আদর করে দিল। শান মলিন হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। সালমা খুঁটে খুঁটে শানকে পর্যবেক্ষণ করতে থাকে। শানের মুখে মলিন হাসিটা তার চোখে বারবার পড়ছে। শান চোখ খুলতেই সালমার বিজ্ঞানী বিশেষ চোখের তাকানো দেখে ভ্রু কুঁচকে নিল। মাকে ছেড়ে গম্ভীর গলায় বলল, তোর কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি কিছু চুরি করে এসেছি। সালমা আমতা আমতা করে বলল, না না ভাই, আপনি কেন চুরি করবেন? আপনি তো চোর না পুলিশ। শান আবারও গম্ভীরতার সাথে বলে। তো এভাবে কি দেখছিস? কি চাই? শাহনাজ বেগম বলল, ছাড় তো বাবা ওর কথা, পিছু পিছু ঘুরছে কি বলবে বলে। তুই রেস্ট কর গিয়ে, আমি কফি পাঠাচ্ছি। শান নাকচ করে দিল, বলল, না, আমি এখন ঘুমাবো একটু, তারপর একটু থানায় যেতে হবে, কাজ আছে। শান চলে যেতেই শাহনাজ বেগম সালমাকে কড়া গলায় বলল, যা কাজ কর গিয়ে তুই। দেখছিস বাড়ির কারো মন ভালো নেই, অথচ তুই আমার পেছনেই পড়ে গিয়েছিস। যা, আজ কিছু শুনবো না, গিয়ে নিজের কাজ কর আর নীলাকে ডেকে নিয়ে আয়। শাহনাজ বেগম রান্নাঘরে গিয়ে ছুটল। সালমা হতাশা ভরা কণ্ঠে বলল, কবে যে বলবো, কতদিন ধরে কথাটা বলার জন্য ঘুরছি, কিন্তু আজও বলতে পারলাম না। সালমা নিঃশ্বাস ফেলে নীলাকে ডেকে আনতে চলে গেল। ঘুমের মাঝে কারো কথা বলার ফিসফিসানির জন্য সোয়ার ঘুম হালকা হয়ে আসে। নড়ে চড়ে চোখ খুলতেই তার সামনে চোখ গেল। সিমি আর ইতিকে দেখতে পেল। দুজন গল্প করছে বসে, যদিও ধীরে ধীরে গল্প করছে, কিন্তু সেই ফিসফিসানিতেই সোয়ার ঘুম ভেঙে গিয়েছে। সোয়া কিছুটা সোজা হয়ে বসতেই পাশে টমির গায়ে হাত লাগে। সোয়া টমিকে পেয়ে খুশিতে চেঁচিয়ে ওঠে, আর সোয়ার চেঁচানো শুনে সিমি আর ইতি ভয় পেয়ে দাঁড়ায়। সোয়া টমিকে কোলে তুলে আদর করতে থাকে। সিমি বুকে হাত রেখে চোখ বড় বড় করে বলে, উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। বাদর মেয়ে, এভাবে কেউ চিৎকার করে? সোয়া উত্তর না দিয়ে টমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সিমি আলতো হেসে রুমে থেকে বেরিয়ে গেল। রুম থেকে ইতি সোয়ার পাশে বসে অভিমানী গলায় বলল, বাহ, খুব ভালো। টমিকে একদিন না দেখিসনি, তাতেই এত আদর। আর আমাদের যে কতদিন হলো দেখা হয়নি, সেটা মনে আছে তোর? সোয়া দাঁত কিলিয়ে বলে, তোকে কি কোলে নিয়ে আদর করা যাবে? তোকে তো তোর জামাই এভাবে আদর করবে। আর রোগী মানুষকে দেখতে এসছিস ভালো কথা, কিন্তু কি এনেছিস আমার জন্য?
ইথি মাথা চুলকে বলে, আমি তো কিছুই আনিনি তোর জন্য, তবে তোর জন্য কিছু ফ্রুটস এনেছি, যেগুলো তোর ভাষ্য মতে গরু ছাগলের খাবার। সোহা রেগে পাশ থেকে কুশন নিয়ে ইতির উপর ছুঁড়ে মারে। ইতি কুশন জায়গায় রেখে বলে, চিল বেবি চিল, এই সময় বেশি হাই পাওয়ার হলে ব্যথা পাবি। চল ফ্রেশ হয়ে নে, তোর জন্য খাবার আনতে গিয়েছে আপু। ইতি সোয়াকে ওয়াশরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে সোয়া এসে বিছানায় বসতেই সিমি খাবারের নিয়ে হাজির হয়। সিমি সোয়াকে খাইয়ে দিতে থাকে। সোয়া আর ইতি বসে বসে গল্প করতে থাকে। সোয়া ওই বাড়িতে কি কি করছে সবই বলছে। ইতি কথা বলতে বলতে সিমিকে জিজ্ঞেস করলো। আপু ভাইয়া কবে আসবে? সিমি উত্তর দিতে দিতে বলল, জানি না গো, কথা হয়নি ওনার সাথে। একটু পর কথা বলে জানতে পারবো কবে আসবে। সোয়া একগাল হেসে বলে, আমি জানি ভাইয়া তো আজকেই আসবে। ভাইয়া এখনো আমাকে দেখেনি, তাই একেবারে রাতেই এখানে চলে আসবে। সিমি হেসে বলে, বাবা, আমার থেকে তো তুই দেখছি ভালো জানিস। সোয়া ভাব নিয়ে বলে, দেখতে হবে না শালিটা কার। ইতি মিটমিট করে হেসে বলল। হুতুম পেঁচা। ইতির কথায় তিনজন হেসে ওঠে। সোয়ার কথা সত্যি হলো, রাতে সামির আসলো এই বাড়িতে। সোয়ার জন্য সোয়ার পছন্দের হরেক রকম জিনিস নিয়ে আসলো। সোয়া তো আহ্লাদের আটখানা হয়ে গিয়েছে। 2 দিন কেটে গেল এভাবেই। ইতি এখন সোয়ার সাথে থাকে। এদিকে ভার্সিটির অ্যাডমিশন টেস্টও এগিয়ে আসছে, তা নিয়ে দুজনেই খুব চিন্তিত। এতদিন ঘুরে ঘুরে সালমা আজ সুযোগ পেয়েছে শাহনাজ বেগমকে সব বলার জন্য। শাহনাজ বেগম তাকে ডেকে এনেছে। মেয়েটা যখন এতদিন ধরে ঘুরঘুর করছে, একটা সুযোগ দেওয়া উচিত কথা বলার জন্য। শাহনাজ বেগম শুরু করে, বল কি বলবি, এতদিন ধরে ঘুরছিস? সালমা আগে থেকেই তার কথা গুছিয়ে রেখেছে। শাহনাজ বেগমের অনুমতি পেয়েই বলা শুরু করে, খালাম্মা, আমার কি মনে হয় জানেন, ছোট ভাই সোহা আপাকে ভালোবাসে। সালমার কথায় শাহনাজ বেগম চরম লেভেলে চমকে গেল। চোখ বড় করে তাকিয়ে থাকে সালমার দিকে। সালমা মাথা নেড়ে আবারও হ্যাঁ বলে। শাহনাজ বেগম অবাক হয়ে বলে, তুই কি করে জানলি এসব? আমার ছেলে তোকে বলেছে এসব? সালমা জিভ কেটে বলে, না না খালাম্মা, এটা তো আমার কথা, মানে আমি দেখছি সেই দিন যে জ্বর হয়েছিল আবার, আপনারা তো বাসায় আইছিলেন না, তখন আমি দেখছি ভাইকে। ভাই এত অস্থির অস্থির হয়ে গেছিল, অনেক যত্ন করছে আপার, সারা রাত জেগে বসেছিল। আপার কি দরকার না দরকার সব দেখছে। থানায় যাওয়ার আগে আমারে বারবার বলল খেয়াল রাখতে আপার। ভাইরে দেখে মনে হয়েছিল আপা অসুস্থ হওয়ায় ভাইয়ের অনেক কষ্ট লাগছিল। তারপর একদিন তো আপা যখন বেশি অসুস্থ হয়ে গেছে, তখন কোলে করে ওপরে নিয়ে গেছে। তারপর তো আবার সেই দিন সোহা আপার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ভাইরে দেখছেন? আপার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভাইয়ের চোখ মুখ শুকাইয়াছিল। হসপিটালও তো সারা রাত জেগে বসেছিল। 2 দিন তো ভালো করে খাওয়া দাওয়া করলো না। আমার তো মনে হয় সোহা আপার চিন্তাতেই। তারপর সোহা আপার সব কাজেই তো আগে আগে করে দেওয়ার চেষ্টা করতো। আর সোহা আপার পেটে যেই লোকটা ছুরি ঢুকিয়ে দিছিল, তারে তো কত খুঁজতেছে ছোট ভাই আর ইমন ভাইও। সালমা তার কথা শেষ করে বড়সড় একটা নিঃশ্বাস ফেলল। এতদিনের জমিয়ে রাখা কথাগুলো বলতে পেরে মনে হচ্ছে বিশ্ব জয় করে পেয়েছে। শাহনাজ বেগম ভাবনায় পড়ে গেল। তার ছেলে সোয়াকে ভালোবাসে, অথচ তিনি একবার হলেও খেয়াল করে দেখলো না। কথাটা শুনে যতটা না খুশি হয়েছে, ততটাই চিন্তিত, কারণ সালমার সব ধারণা যদি ভুল প্রমাণিত হয়। শাহনাজ বেগম ভাবতে ভাবতে শানের রুমে যেতে থাকে। শানের রুমের সামনে এসেই থেমে গেল। ভাবলো এখন জিজ্ঞেস করবে কিনা, নাকি একটু পরীক্ষা করে দেখবে। দরজায় নক করতে দরজা আপনা আপনিই খুলে গেল। শাহনাজ বেগম সব কিছু ভাবা বন্ধ করে ভিতরে ঢুকলো। শান থানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শাহনাজ বেগম ছেলের কাছে গিয়ে দাঁড়ালো, বলল, ব্রেকফাস্ট করে যাবে না? শান চুল ঠিক করছিল। শাহনাজ বেগমের কথা শুনে না চলা থামিয়ে থমথমে মুখে মায়ের দিকে তাকালো। উত্তরে বলল, আমি তো একটু আগে ব্রেকফাস্ট করলাম সবার সাথে, আবার কেন করব? শাহনাজ বেগম মনে মনে নিজেকে বকা দিল। শান চিন্তিত হয়ে বলে, মা কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? শাহনাজ বেগম মাথা নেড়ে বলে, না না, আমি ঠিক আছি। আমি বলতে এসেছি যে থানায় আজকে আর যেতে হবে না। তুমি তো থানার সিনিয়র অফিসার, একদিন না গেলে কিছু হবে না। শান শব্দহীন ভাবে হাসলো। হাসতে হাসতে বলে, কি যে বলো মা, আমি সিনিয়র অফিসার দেখেই তো আমাকে সবসময় যেতে হবে। পুরো থানার দায়িত্ব আমার কাঁধেই। একদিন ইমন সামলে নেবে ঠিকই, কিন্তু সবাই তো সিনিয়রকে ফলো করবে। যারা আমার আন্ডারে কাজ করছে তারা আমাকেই অনুসরণ করবে।
শাহনাজ বেগম দুঃখী দুঃখী স্বরে বলে। হ্যাঁ বুঝেছি, আমি আরও ভেবেছিলাম সোহাটাকে গিয়ে দেখে আসবো কেমন আছে মেয়েটা, কিন্তু তোর যখন এত কাজ আমি একাই না হয় চলে যাব, না হলে নীলা তো আছেই। শান আর চোখে মায়ের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে মিনমিন স্বরে বলল, না, একা যাবে কেন? তুমি যখন এত আশা নিয়ে এসেছো তখন আমি নিয়ে যাব তোমাকে। তুমি রেডি হও, গিয়ে আমি চেঞ্জ করে আসছি। শাহনাজ বেগম শানকে আটকে বলে, না না থাক, যখন ইউনিফর্ম পরেই ফেলেছিস তখন আজ থানায় চলে যা, আগামীকাল না হয় যাব। শান বোকার মতো তাকিয়ে বলল। এই তো এখনই বললে এখন যাবে, তাই থানায় না যেতে আর এখন বলছো কালকে যাবে? শাহনাজ বেগম হেসে বলে, আসলে তোকে তৈরি হতে দেখে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা সাবধানে যাস থানায়। শাহনাজ বেগম শানের রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। শান শাহনাজ বেগমের মতিগতি কিছুই বুঝল না, তবে মুচকি একটা হাসি দিল। ছোঁয়ার জন্য 2 দিন ধরে মনটা ব্যাকুল হয়েছিল। বলেছিল ছোঁয়ার খোঁজ নেবে, কিন্তু সেই রেস্টুরেন্টের লোকটাকে হন্য হন্য করে খুঁজছে শান। মনে মনে পণ করছিল লোকটাকে খুঁজে বের করে আগে শাস্তি দেবে, তারপর ছোঁয়ার খোঁজ খবর নেবে। কিন্তু শাহনাজ বেগম যখন চাচ্ছে তখন আর সোয়াকে দেখার লোভটা সামলাতে পারল না। 2 দিন পর আজ শানের মনটাও কিছুটা ভালো হয়ে গেল। তৈরি হয়েছে, থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সোহা যতটুকু পারছে তার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে। ইতিও হেল্প করছে তাকে। সোহা আজ বায়না ধরেছে বাড়ির ছাদে যাবে। ঘরে বসে বসে বিরক্ত হয়ে গিয়েছে সোহা। যেই মেয়ে একটু শান্ত হয়ে বসতে চায় না, সে যে এই 2 দিন 3 দিন ধরে ঘরে বসে কাটাচ্ছে, এটাই অনেক কিছু সবার কাছে। ইতির সাহায্যে ধীরে ধীরে ছাদে এসে পৌঁছায়। ছাদে পা রেখে মুচকি এসে বড় একটা নিঃশ্বাস ফেলল। কতদিন পর তার প্রাণ প্রিয় ছাদে এসেছে। সোয়া ধীরে ধীরে ছাদ জুড়ে হাঁটতে থাকে আর তার প্রিয় ফুল গাছগুলো ছুঁয়ে দিতে থাকে। ইতি বিরক্তের সঙ্গে বলে, তোকে না সিঁড়িতে গিয়ে ফেলে দিতে ইচ্ছা করছে আমার, অসভ্য পাথর একটা। এত ঘোরাঘুরির কি আছে? এখন যদি পেটের সেলাইয়ে টান পড়ে ব্যথা পাস তাহলে দেখবি তোকে কি করি। সোয়া মিটমিট করে হাসতে হাসতে বলে, ইমন ভাইয়া কি ফোন ধরছে না নাকি? তার রাগ আমার উপর ঝাড়ছিস কেন তুই? ভাইয়া পুলিশ অফিসার, তার তো কাজ আছে নাকি? এখনই এত রেগে থাকলে বিয়ের পর তো তোদের সংসার নিয়ে টানাটানি চলবে দেখিস। ইতি মুখ কালো করে বলে, ছাড় তোর সংসার, এখনো বিয়ের প্রস্তাব পাঠালো না, বাড়িতে আবার সংসার। কয়েক মাসের মধ্যে যদি বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না যায় না, তাহলে দেখবি আমি নিজেই অন্য কাউকে ধরে বিয়ে করে ফেলবো। সোয়া ফিকফিক করে হেসে বলে। আর ভাইয়া তোকে তোর বাসা থেকে তুলে এনে নিজের বাসা করে ফেলবে, তাই না? ইতি সোয়ার পিঠে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল, কিন্তু সোয়া থামলো না। সোয়া ইতি আর ইমনকে নিয়ে মজা করতে থাকে। সন্ধ্যা হয়ে আসতেই সোয়াকে নিয়ে নিচে এসে পড়ল। ড্রয়িং রুমে গিয়ে বসে। সোয়াকে দেখে রিয়ানা রহমান চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ পর সিমি ফোলা ফোলা চোখ মুখ নিয়ে এসে হাজির হলো। সোয়া সিমিকে রাগানোর জন্য বলে, কিরে আপু, আমার ভাইয়া কি তোর সাথে ব্রেকআপ করেছে নাকি? কেটে কেটে দেখছি চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। সিমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সোয়ার দিকে। মনে মনে একটা কথা ঘুরতে থাকে সোয়াকে নিয়ে। এত কথা বলে কিভাবে মেয়েটা একটা চুপ করে থাকতে পারে না। সোহার আবল তাবল কথায় কান দিল না আজ। অনেক শান্তির ঘুম দিয়ে এসেছে। ঝগড়া করে মেজাজ বিগড়ানোর কোনো ইচ্ছে হলো না সিমির। রিয়ানা বেগম শশীকে দিয়ে সিমি আর ইতির জন্য চা আর সোয়ার জন্য গরম চা পাঠালো। সেসব দেখে সিমি আর ইতির মুখে বিশ্বজয়ের শয়তানি হাসি, আর সোয়া মুখ কালো করে রাখে। তাকে এখন এই দুধ খেতে হবে? মনে মনে মারাত্মক রকমের কান্না পেল, কিন্তু কাঁদল না সোহা। দিন খারাপ গেলে আরও অনেক কিছুর মুখোমুখি হতে হয়, এটা তো কিছুই না। এসব ভেবে নিজের মনকে শান্ত করে নিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও দুজন দুজনকে দেখিয়ে দেখিয়ে মজা করে দুধটা খেয়ে নিল। ইতিহার সিমি মুখ টিপে হাসলো সোয়াকে দেখে। দুজন সোয়াকে দেখিয়ে দেখিয়ে শব্দ করে চার খেতে লাগলো। সোয়া রেগে ধুপধুপ পায়ে নিজের রুমে চলে গেল। ইতি ব্যস্ত হয়ে বলে, আরে আসতে যা। সোয়া কি শোনে কারো কথা? নিজের মতো করে চলে আসে রুমে। এসে পেটের ডাউন সাইডে ধরে বসে থাকে মুখ ফুলিয়ে। রাগ দেখিয়ে আসতে গিয়ে এখন ব্যথা করছে তার। আর শাহনাজ বেগমের সাথে শান সোয়াদের বাড়িতে এসেছে। সাথে নীলা, নাইসা, তামিম, সালমাও এসেছে। বলতে গেলে আজ তাদের বাড়ির সবাই আসছে সোয়াকে দেখতে। বাকিরা দুপুরের পর আসবে। সিমি, শশী, রিয়ানা রহমান তাদের আপ্যায়নে ব্যস্ত। শান অধীর আগ্রহে বসে আছে সোয়াকে এক পলক দেখার জন্য। আসার পর থেকে তার মনটা ছটফট করছে, কিন্তু নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছে। শাহনাজ বেগম সিমিকে বলল সোয়ার রুমে নিয়ে যেতে।
সিমি সবাইকে এসে সোয়ার রুমে নিয়ে যায়। সোয়ার রুমে আসতেই সবার চোখ কপালে উঠে গেল। সোয়া এক্সবক্স টিস্যু নিয়ে বসেছে, কাছের টিস্যু দিয়ে চোখ মুছে রুমে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। ইতি সোয়াকে বকে যাচ্ছে, টিস্যু দিয়ে পুরো রুমের 12টা বাজিয়ে রেখেছে। সিমি গিয়ে সোয়াকে একটা ধমক দিল। সোয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কেউ কিছু বুঝছে না কেন কাঁদছে বেচারি। এদিকে মনে মনে শানের অবস্থা বেহাল। সোয়াকে কাঁদতে দেখে তার একদমই ভালো লাগছে না। কেউ না থাকলে ধমক দিয়ে থামিয়ে দিতে পারতো, কিন্তু সবার সামনে করতে পারবে না। শান মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। সিমি ভ্রুকুচকে বলে, তুই কাঁদছিস কেন, বলবি তো নাকি? কেঁদে কেঁদে টিস্যু নষ্ট করছিস কেন তুই? শাহনাজ বেগম এগিয়ে এসে সোয়াকে বুকে জড়িয়ে নিল। সোয়া আরও আহ্লাদি হয়ে কাঁদতে থাকে। শাহনাজ বেগম সিমিকে বলল, আরে বৌমাকে বকছো কেন? আমি দেখছি ওকে, তুমি বসো গিয়ে। ইতি সবাইকে বসতে বলে। শাহনাজ বেগম সোয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছিস মা? কাঁদছিস কেন? সোয়া নাক টেনে টেনে বলে, ভালো নেই একদম, তোমার কত মিস করেছি জানো। নাইসা দৌড়ে সোয়ার কাছে এসে বসলো। সোহা নাইসাকে জড়িয়ে ধরে চুমু খেলো। নাইসা মন খারাপ করে বলল, আমাদের বাড়ি যাওনি কেন মিষ্টি পাখি? সোহা ঠোঁট উল্টে বলল, আমি তো অসুস্থ তাই, তবে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে, ঠিক আছে? নাইসা খুশি হয়ে হ্যাঁ বলে। এর মাঝে টমিকে এসে উপস্থিত হয়। শান টমিকে দেখেই মুখ কুঁচকে নিল। নাইসা টমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নীলা এগিয়ে এসে সোয়ার পাশে বসে বলল, কাঁদছিলে কেন গো সোহা? সোয়া মুখ ফুলিয়ে বলে, তোমরা আসবে আর আমাকে কেউ একটু জানায়নি, একটু আগে মাত্র জানিয়ে গেল। আগে জানলে আমি একটু সেজে গুজে তৈরি হয়ে থাকতাম। সোয়ার কথা শুনে সবাই হেসে দেয়। শানের ইচ্ছে করলো ঠাস করে গিয়ে সোয়ার গালে থাপ্পড় বসিয়ে দিতে। এত ছোট একটা বিষয় নিয়ে এত কান্নাকাটি। শানের মাথায় গরম হয়ে গেল। তামিম এগিয়ে এসে বলে, তুমি তো এমন অনেক সুন্দর, আর সাজুগুজু কি প্রয়োজন? সোয়া তামিমকে এনে নিজের পাশে বসিয়ে দিল। ইতি তামিমকে দেখে ভাবতে ভাবতে বলে, আচ্ছা, তোমাকে তো আমি দেখেছিলাম আপুর বিয়েতে, শুনলাম তুমিই নাকি শোয়ার উপর ক্রাশ খেয়েছো। তামিম ছেলেটা লজ্জায় মাথা নিচু করে নিল ইতির কথায়। এভাবে সবার সামনে না বললেও পারতো। এখন সবাই যদি তাকে নিয়ে মজা করে। শাহনাজ বেগম নীলা শব্দ করে হেসে দিল। শান গম্ভীর হয়ে বসে থাকে। সবাই গল্প করতে করতে ব্যস্ত হয়ে পড়ে। কথা বলতে বলতে একসময় সোহা শানের দিকে চোখ পড়ল। এতক্ষণে শান একবার হলেও খেয়াল করেনি সোহার সেদিনের কথা মনে পড়ে যায়। শানের স্পর্শ কথা এখনো ভুলতে পারেনি। সোহাটা তামিমের হাত ধরল, কিন্তু ভ্রুকুচকে হাত ছেড়ে দিল। আর চোখে শানের দিকে তাকিয়ে ভাবতে লাগে, কোথায়? তামিমকে ছুলে তো সেদিনের মতো লাগলো না। তাহলে উনি হাত ছোঁয়ার পর সেদিন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছিল? নীলা সোয়াকে অন্যমনস্ক দেখে আলতো করে ধাক্কা দিয়ে বলে, কি গো, কোথায় হারিয়ে গেলে? সোয়ার হুঁশ আসতেই আলতো হেসে বলে, তোমরা আমার সাথে থাকলে আমি আবার কোথায় হারিয়ে যাব? ইতি সোয়াকে ধাক্কা দিয়ে বলে। কে কখন কোথায় হারিয়ে যায় বলা তো আর যায় না। সোয়া ভেঙচি দিয়ে বলল, এসব কথা তোর জন্যই খাটে, আমার জন্য না। নীলা হাসতে হাসতে বলে ওঠে, যখন যার সময় হবে সে হারিয়ে যাবে, তখন আর কেউ হাজার খুঁজলেও তাকে খুঁজে পাবে না। তাই সময় থাকতেই প্রিয় মানুষটাকে নিজে করে নিতে হয়। সবাই কথা শুনে হেসে উড়িয়ে দিলেও শান পারল না। কথা শুনে শানের টনক নড়ে ওঠে। শাহনাজ বেগম চুপ করে বসে রয়েছে। বাচ্চা মেয়েদের সাথে এসব নিয়ে হাসাহাসি করলে দেখতে নিশ্চয়ই বেমানান লাগবে, তাই চুপ করেই ছিল। এবার মুখ ফুটে বলল, সোহা টেস্ট কবে দিচ্ছিস? কথাটা শ্রবণ হতেই সোয়া মুখ কালো করে নিল, চোখ মুখ শুকিয়ে বলে, আর টেস্ট কয়েকদিন পরেই তো টেস্ট দিতে হবে সব। প্রিপারেশন নিলেও কি? ঈশান ভাইয়াই তো বেড রেস্টে থাকতে বলেছে। টেস্ট দিতে পারবো কিনা সেটাই ভাবছি। শাহনাজ বেগম আর চোখে শানের দিকে তাকালো। শান চুপ করেই গম্ভীর হয়ে বসে রয়েছে। শাহনাজ বেগম সোহার গালে হাত রেখে বলে, তুই প্রিপারেশন নে ভালো করে, ঈশানের সাথে আমি কথা বলে দেখব। আচ্ছা তোরা গল্প কর, আমি বাইরে যাচ্ছি। শাহনাজ বেগম উঠে বেরিয়ে গেল। সিমি শাহনাজ বেগমের সাথে চলে গেল। বাকিরা বসে গল্প করতে থাকে। আর শান বিরক্ত হতে থাকলো এখানে বসে বসে। সবার সামনে যে সোয়ার সাথে কথা বলবে বা সোয়াকে দেখবে সেই উপায়ও নেই। শান হাজারো বিরক্তি হয়ে বেরিয়ে উঠে গেল রুম থেকে। অনেকক্ষণ পর একে একে সবাই উপর থেকে নিচে নেমে আসে। শান বারবার তাকিয়ে সোয়াকে দেখতে পেল না। শাহনাজ বেগম শানের কাহিনী খেয়াল করলো। তিনি নীলাকে জিজ্ঞেস করলো, সোহা কোথায় নীলা? নীলা শাহনাজ বেগমের পাশে বসে বলল, সোহা কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে, ঘুম যেন না ভাঙে তাই চলে আসলাম। শাহনাজ বেগম বাহবা দিয়ে বলে,
খুব ভালো করেছো, কিন্তু নাইসা কোথায়? তামিম বলল। নাইসাকে দেখছি আপুর রুমে, পাশের রুমে চলে গেছে। ইতি উঠে কিছু বলার আগে শান বলে উঠল। ভাবি রুমে গিয়েছে, হয়তো আমি নিয়ে আসছি। নীলা বলল গিয়ে নিয়ে আসতে। শান হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। সোয়া রুমে ঢুকে দেখে সোয়া ব্ল্যাঙ্কেটের নিচে বাপাস হয়ে ঘুমিয়ে আসে। শান ধীর পায়ে সোয়ার পাশে গিয়ে দাঁড়ালো। সোয়াকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে একদম মায়াবিনীর মতো লাগছে। শানের ইচ্ছে করলো তার মায়াবিনীকে একটু ছুঁয়ে দিই, কিন্তু ইচ্ছে করছে দমিয়ে রাখে নিজের মাঝে। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে দেখলো সোয়ার ঘুমন্ত মুখশ্রীতে কিছু ছোট ছোট উড়ন্ত চুল এসে বসেছে। শান ভ্রু কিঞ্চিত কুঁচকে নিল। বেডে হাত রেখে কিছুটা ঝুঁকে আঙুলের আলতো ছোঁয়ায় সরিয়ে দিল চুলগুলো। সোয়া ঘুমের মাঝে কেঁপে উঠল। শান সাথে সাথে সোজা হয়ে যায়। চলে আসতে নিলে হাতে টান পড়ল শানের। শান তাকিয়ে দেখে সোয়া এক আঙুল দিয়ে শানের ঘড়িতে হাত পেঁচিয়ে রেখেছে। শান অবাক হলো এটা দেখে। শান খেয়ালই করেনি সোয়া কখন ধরেছে। শান হাত ছাড়িয়ে নিতে সোয়া ঘুমের মাঝে বলে ওঠে, হুস হুস, আমাকে চুরি করতে এসছে আম্মু। শান কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা ঘুমের মাঝে আবল তাবল বকছে, আবার মাকেও ডাকছে। শান সোয়ার মাঝে হাত ছাড়িয়ে মুচকি হেসে ঝুঁকে সোয়ার কপালে চুমু দিয়ে বলল, চুরি করেছো তুমি? আমার মন চুরি করে বসে আছো, অথচ নিজেই জানো না। শান মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। শাহনাজ বেগম চোরের মতো নিচে নেমে গেল। নীলা শাহনাজ বেগমকে দেখে বলে, মা কোথায় গিয়েছিলেন? আন্টি খুঁজছিল আপনাকে। শাহনাজ বেগম জোরে জোরে নিঃশ্বাস নিল। শানের কিছুক্ষণ পরই সবার চোখের আড়ালে উপরে গিয়েছিল। সালমার সব ধারণা যে ক্ষণে ক্ষণে ঠিক সেটা বুঝে গেল। মনে মনে খুশির বন্যা বইতে থাকে। এর মাঝে নীলা আবারও ডেকে উঠতেই শাহনাজ বেগম খুশি হয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কত বড় একটা খবর। নীলা ভাবতে থাকে শাহনাজ বেগম কিসের খুশির কথা বলছে, কিন্তু অনেক ভেবে কোনো খুশির খবর আছে না বলে মনে করতে পারলো না। ভাবা বন্ধ করে গল্পগুজবে মেতে ওঠে। শান নাইসাকে নিয়ে নিচে নেমে আসে। দুপুর হয়ে আসতেই বাড়ি ভর্তি হয়ে গেল। ইমতিয়াজ রহমানও চলে আসছে, এরপর মুশফিক চৌধুরী, ঈশান, সামির সবাই চলে আসলো। দুপুরে রমরমা পরিবেশ বাড়িতে। ইতি গিয়ে সোয়াকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে আসে। সবাই সোয়াকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে। দুপুরের খাবারও হাসি মজার মাঝে শেষ করলো। শান চুপচাপ থাকলেও এই পরিবেশটাই সবার সাথে মেটে ওঠে। খাওয়া দাওয়া শেষ হতেই সবার সলা পরামর্শ শুরু হয়। কথা হতে হতে শাহনাজ বেগম বলল, ঈশান, সোহার তো কয়েকদিন পর টেস্ট, তখন কিভাবে কি হবে? সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। ঈশান কঠোর গলায় বলল, এই অবস্থায় বাইরে কোথাও যাওয়া ঠিক নয়। মুশফিক চৌধুরী গম্ভীর হয়ে বলল, একদিনের জন্য জার্নি করলে বেশি কিছু হবে না। ঈশান তার স্বর খাদে নামিয়ে বলে উঠল, বাবা, সুহার বেড রেস্ট চলছে, সেখানে ছোট জার্নিও রিস্ক হতে পারে। ইমতিয়াজ রহমান শান্তভাবে বলল, চিন্তা করবেন না আপনারা, টেস্ট দিতে হবে না এখন, আগে সুস্থ হোক, তারপর সব দেখা যাবে। শাহনাজ বেগম আগ বাড়িয়ে বলল, তা বললে কি করে হয় ভাইজান, মেয়েটার ভবিষ্যতের ব্যাপার। আরও অন্যান্য সুযোগ থাকলেও সোহা চাইছে যখন ওর পছন্দের ভার্সিটিতে পড়তে, তখন এটা চেষ্টা করা উচিত। আপনাদের আপত্তি না থাকলে শান না হয় সোহাকে অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে যাবে। মাঝপথে স্বামীর বলল, শান কেন? আমিও নিয়ে যেতে পারবো। বাবা, আপনি না হয় অনুমতি দিয়েই দিন। শাহনাজ বেগম সামিরকে চোখ রাঙানি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, না, তোর বাবা বলেছে তাদের নাকি আবার কোনো ডিল এসেছে। তুই তোর কাজ কর, শানের সেদিন তো থানা বন্ধ থাকবে, তাই শানই না হয় যাবে। সামির বোকানের মতো তাকিয়ে থাকে অফিসে নতুন ডিল কবে আসলো। সামির মুশফিক চৌধুরীর পানে তাকালো। তিনি নিজেও ফ্যাল করে তাকিয়ে রয়েছে। দুজনেই কেউ শাহনাজ বেগমের কাজকর্ম কিছুই বুঝে উঠতে পারো না। ইশারায় কথা বলে ঠিক করলো বাড়িতে গিয়ে এটা নিয়ে কথা বলবে। ইমতিয়াজ রহমান ভেবে বলে, ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে শানই নিয়ে যাবে। ভার্সিটির কথা রেখে এবার সবাই অন্য কথায় মন দিল। বাড়িতে ঢুকে একে সবাই সোফায় গায়ে এলিয়ে বসে। সালমা নিঃশ্বাস ফেলে বলে, আমি ঠান্ডা পানি নিয়ে আসতেছি। নীলাও সালমার সাথে চলে গেল। শান ঘাড় বাঁকাতে উপরে চলে গেল। সামির শাহনাজ বেগমকে বলল, মা, আমাদের অফিসে নতুন ডিল এসেছে, কবে? আমরাই তো জানি না। ঈশান ভ্রুকুচকে বলে, ডিল না, আসলে কি মা না জানি বলেছে। সামিরকে বলতে না দিয়ে মুশফিক চৌধুরী বলল, সেটাই তোর মাকে জিজ্ঞেস কর। আমাদের অফিসে খবর আমরাই জানি না, আর উনি জেনে গেল। 2 দিন আগে তো একটা ডিল পেলাম, এখন আবার কোন ডিলের কাজ? শাহনাজ বেগম আমতা আমতা করে বলে, এমনি বলেছি। যাই হোক,
ডিল না আসলেও এসে পড়বে, চিন্তা করো না তো কেউ। আর আমার ডিল আমাকে বুঝতে দাও। বাবা ছেলে তিনজনই সন্দেহী দৃষ্টিতে তাকায়। শাহনাজ বেগম ঢোক গিলে নাইসাকে কোলে তুলে নিজের রুমে চলে গেল। কয়েকদিন দেখতে দেখতেই কেটে গেল। আজ সোহার ইতি অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছে। ইতি তার দরকারি জিনিসপত্র আনতে নিজের বাড়িতে গিয়েছে। ইতি সেখানে গিয়েই দেখা করবে বলেছে। সোহা কিছুটা সুস্থ, সুস্থ বলতে গেলে একা একা মোটামুটি হাঁটাচলা করতে পারে। আগে ব্যথায় সেটা করাও কিছুটা অসম্ভব ছিল। শান যখন তখন চলে আসবে, তাই ধীরে ধীরে তৈরি হচ্ছে সোহা। সিমি হেল্প করছে তাকে। এদিকে শান ঘুম থেকে উঠে হন্তদন্ত করে কোনো রকমে খেয়ে তৈরি হয়ে নিয়েছে। আজ ছুটির দিন, তাই তার কাল রাত থানা থেকে দেরি করেই ফিরেছে। প্রত্যেক সপ্তাহে এমন হয়, কিন্তু আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তারও কারণ রয়েছে। কারণটা হলো সোয়ার সাথে থাকতে পারবে, তাই খুব খুশি ছিল। খুশির জন্য রাতে ভালো ঘুম হয়নি। ভোরের দিকে চোখ লেগে এসেছিল, তাই দেরি হয়ে গিয়েছে। শান পরিপাটিভাবে তৈরি হয়ে নিচে নামলো। শাহনাজ বেগম ছেলের জন্যই বসে বসে অপেক্ষা করছিল। শানকে নামতে দেখে কাছে এগিয়ে গেল, বাহুতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেয়ারফুলভাবে ড্রাইভ করে সোহাকে ভালো করে নিয়ে যাবি। আর হ্যাঁ, মেয়েটার উপরে শুধু শুধু রাগ দেখাবি না, একদম বুঝিয়ে কথা বলবি। আর না শুনলে একটু বকা দিস, ঠিক আছে? শান আলতো হেসে বলে, আমি কি বাচ্চা মা? আমি জানি কখন কি করতে হয়। আমি ঠিকভাবেই নিয়ে যাব আর নিয়ে আসব, তুমি চিন্তা করো না। শাহনাজ বেগম হেসে বলে, আমার ছেলেদের উপর আমার ভরসা আছে। মেয়েটা এখনো অসুস্থ, চিন্তা তো হবেই। ঠিক আছে, বেরিয়ে পড় এখনই, না হলে দেরি হয়ে যাবে। শান মাথা নেড়ে মাকে জড়িয়ে ধরে শাহনাজ বেগম শানের পিঠে হাত বুলিয়ে দেয়। শান মুচকি হেসে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল। শাহনাজ বেগম প্রশান্তির হাসি দিল। রোজকার দিন থেকে শানকে অনেক খুশি খুশি লাগছে আজকে। ছেলেকে খুশি দেখে মনটাই শান্তি লাগছে। সোয়াকে পেলে হয়তো আরও বেশি খুশি হবে। গম্ভীর রূপটা বদলে যাবে শানের। শাহনাজ বেগমের ভাবনার মাঝে সালমা এসে হাজির হলো। সালমা বলল, খালাম্মা, ভাই আর সোহা আবার বিয়ের কথা বলে কইবেন? শাহনাজ বেগম চোখ বড় বড় করে সালমার দিকে তাকালো, চোখ রাঙিয়ে বলে, তোকে বলেছি না, এসব কথা আমি না বলা পর্যন্ত তুলবি না। কেন মা, ভুল কি বললো? কতদিন আর চেপে থাকবেন কথাটা? এবার তো বলা উচিত। শাহনাজ বেগম আর সালমা চোর ধরা পড়ার মতো পিছনে ঘুরে তাকালো। উক্ত কথাটি নীলারই বলার কথা। নীলা এগিয়ে এসে দুজনের দিকে তাকিয়ে বলে, আমি তো কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আপনাদের, এখন বুঝতে পারলাম আসল কাহিনী। শাহনাজ বেগম কোনা চোখে সালমার দিকে তাকালো। নীলা অভিমানী কণ্ঠে বলল, মা, আমাকেও কি বলা যায়নি? আমি এতটা পর হয়ে গেলাম। আমি তো সোহাকে নিজের বোনের চোখে দেখি, আমাকে বললে কি ক্ষতি হতো? শাহনাজ বেগম মুখ ছোট করে বলল, আসলে আমি চেয়েছিলাম সোহার পরীক্ষার পরই সবাইকে জানাবো, তারপর সব ঠিক করব। নীলা হেসে বলে, আরে মা, মন খারাপ করছেন কেন? আমি তো এমনি বললাম। যাই হোক, যা হচ্ছে ভালোই হচ্ছে, সোহা আসলে আরও ভালো হবে। শাহনাজ বেগম মুচকি হাসলো। শান গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ হবে। বাড়ির ভিতর যেতে বলেছিল শান, কিছুক্ষণ বসে এসে পড়েছে। শানের অপেক্ষার অবসান ঘটিয়ে সোহা আসলো। সিমি নিয়ে আসছে তাকে। শান এগিয়ে গিয়ে সিমির হাত থেকে সোয়ার ফাইল নিল। সিমি সোয়াকে গাড়িতে বসিয়ে দেয়। সিমি শানের সাথে কথা বলতে বলতে থাকে। সোয়া শানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। কালো জিন্স, হোয়াইট ব্ল্যাক কালার মিক্সড শু, সাদা শার্ট, অগোছালো চুল, শার্টের সামনের বোতাম দুটো খোলা আর সানগ্লাস ঝোলানো। বরাবরের মতোই অসাধারণ লাগছে, তবে আজকে পুলিশ পুলিশ ভাবটা নেই। সোহা মিটমিট করে হাসলো। শান তার কথা শেষ করে এসে গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট দিতে দিতেই সোয়ার মিটমিটিয়ে হাসি শানের চোখে পড়ল। কিছু দূর যেতেই জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাম, হাসছেন কেন এত? সোয়া এবার জোরেই খিলখিল করে হেসে দিল। শান ভ্রুকুচকে নিল। আজ এত হাসছে কেন মেয়েটা? উক্ত কথাটির ভাবনার মাঝে সোহা বলে উঠল, আজকে আপনাকে দেখতে পুলিশ পুলিশ লাগছে না, তাই মজা লাগছে আমার। শান নিঃসন্দেহে হেসে বলে, কেন, আজকে আমাকে কেমন লাগছে? প্রশ্ন শুনে সোয়ার হাসি ধীরে ধীরে কমে আসলো। উপরে ওষ্ঠ ধরা নিজের ঠোঁট চেপে ধরে বলল, বলবো কেন? শান বাঁকা হেসে বলে, তার মানে তো খুব সুন্দর লাগছে আমাকে। সোহা চোখ ছোট ছোট করে বলল, এটা কে বললো আপনাকে? শান ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, যার বলার তার চাহনি বলে দিয়েছে সব, আলাদা করে বলার কি আছে? সোয়া অবুঝ গলায় বলল, কার বলার কথা? শান ড্রাইভ করতে করতে বলল, সেটা আপনাকে জানতে হবে না মিস, তবে আমাকে এটা বলো, এক্সাম দিতে যাচ্ছ অথচ চোখে মুখে টেনশনের ছাপও নেই কেন বলো তো?
সোয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হেসে বলে, আমি কখনোই এক্সাম দিতে যাওয়ার সময় টেনশন করি না, টেনশন করলে সব ভুলে যাই, তাই চিল মুডে থাকতে হয় এক্সাম টাইমে। পড়ে তো এসছি, টেনশন করলে তো আর কাজ হবে না, উল্টো প্রবলেম হবে। টেনশনে ঠিক কাজও উল্টো পাল্টা হয়ে যায়। শান অবাক হয়ে বলে, বাহ, এই ব্যাপারে দেখছি ভালোই বোঝো সব কিছু। সোয়া রেগে বলল। আপনি কি বলতে চান আমি অন্য কিছু বুঝি না? শান ভ্রু উঁচিয়ে বলল, সেটা কখন বললাম আমি? বলতে চাইছি আমার ধারণা ছিল এক্সাম টাইমে মিস বাদর টেনশনে হার্ট অ্যাটাক করে বসে থাকবে, কিন্তু আমার ধারণার পুরোই উল্টো রেজাল্ট বের হলো। সোয়া ভেঙচি কাটলো। শান গান চালিয়ে দিল। পুরো রাস্তায় আর দুজনের মাঝে কথা হলো না। উক্ত জায়গায় পৌঁছালো শান নিজেই সোয়াকে সাবধানে তার সিট খুঁজে বের করে বসিয়ে দিয়ে আসলো। ইতিকেও খুঁজে পেয়ে গেল। শান সোয়ার দায়িত্ব ইতির কাঁধে দিয়ে দুজনকে শুভকামনা জানিয়ে বেরিয়ে আসে। ক্যাম্পাস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কিছুটা পিছিয়ে গেল। সামনেই কফি শপ রয়েছে, যেটাকে পেরিয়ে এসেছিল। তার সামনেই গাড়ি থামালো। ভিতরে ঢুকে কফি অর্ডার করে বসে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা কেটে যায়। সোয়াদের পরীক্ষাও হয়তো শেষ হয়ে গিয়েছে ভেবে শান বেরিয়ে গেল। এদিকে সোয়ার ইতি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে। দুজনেই বেরিয়ে এসে পড়েছে, কিন্তু সেখানেই ঘটল বিপত্তিকর ঘটনা। দুজনের হাঁটার মাঝে একটা মেয়ে দৌড়ে পাশ কাটিয়ে গেল, আর যাওয়ার মাঝেই পথেই সোয়ার ধাক্কা লাগলো মেয়েটার সঙ্গে। সোয়ার টান সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর সাথে সাথে ব্যথে চিৎকার দিয়ে ওঠে। ইতি সোয়াকে ওঠাতে ব্যস্ত হয়ে পড়ে। আশপাশ থেকে দুই একটা ছেলে মেয়েও এগিয়ে আসে সোয়াকে দেখে। শান দূর থেকে তা দেখে দৌড়ে সোয়ার কাছে আসলো। শান সোয়ার সামনে হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, কি হয়েছে সোহা, বেশি ব্যথা পেয়েছো? সোয়া চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। শানের প্রশ্নে মাথা নেড়ে হ্যাঁ বলল। শান কিছু না ভেবেই কোলে তোলে সোয়াকে। সোয়া শানের শার্টের কলার চেপে ধরে শক্ত করে আর ব্যথায় ফুপিয়ে কাঁদতে থাকে। শান সোয়াকে গাড়িতে বসিয়ে দেয়। শান সোয়ার গালে হাত রেখে অস্থির গলায় বলে, সোহা, বেশি ব্যথা পেয়েছো? সোয়া কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত চেপে বলল, আমার অনেক ব্যথা করছে। ইতি আতকে বলে ওঠে, ভাইয়া, শোয়ার ব্যান্ডেজ থেকে রক্তের লাল হয়ে গিয়েছে। শান ঢোক গিলে ঠোঁট কামড়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি ঘুরিয়ে ঈশানের হসপিটালের দিকে ঘুরলো। স্পিডে গাড়ি চালিয়ে কিছুক্ষণের মাঝে সেখানে পৌঁছালো। শান সোজা ইমার্জেন্সি কেবিনে নিয়ে গেল। নার্স তা দেখে ছুটে বেরিয়ে গেল। সোয়া কাতরাতে থাকে ব্যথায়। শানের মনে হচ্ছে এখনই কলিজাটা হাতে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে ঈশান দৌড়ে আসলো। সোয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলে, এসব কিভাবে হলো? শান অস্থির গলায় বলে, ভাইয়া সেসব পরে জানবে, আগে সোহাকে দেখো। ঈশান কথা না বাড়িয়ে সোয়ার ট্রিটমেন্ট করতে থাকে। স্পিডে গাড়ি চালিয়ে আসলেও কম সময় লাগেনি এখানে আসতে। ঈশান তার কাজ শেষ করে গম্ভীর গলায় বলল, এবার বলো এসব কিভাবে হয়েছে? তোমরা দুটো মানুষ থাকতে এমন কি করে হয়? ঈশানের ধমক শুনে দুজন মাথা নিচু করে নিয়েছে। ইতি মাথা নিচু করে সব বলল। সব শুনে ঈশান শান্ত হলো। শান চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া বেশি কিছু হয়নি তো? ঈশান সোয়ার দিকে একবার তাকিয়ে বলে, ব্লিডিং হয়েছে, তাহলে কিভাবে ভাবছো বেশি কিছু হয়নি? যাই হয়েছে এখন ঠিক আছে, ব্যথা করবে এখন, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন আর ঘুম থেকে উঠবা না। শান ইতিকে উদ্দেশ্য করে বলে, ইতি চলো তো আমার সাথে। ঈশান ভ্রুকুচকে বলে, কোথায় যাবে এখন? শান দাঁতে দাঁত চেপে বলে, যার জন্য সোহা আবার ব্যথা পেয়েছে তার সাথে একটু বোঝাপড়া করে আসবো। ঈশান শানকে আটকাতে চাইলেও শান কিছু না শুনেই বেরিয়ে গেল। ইতিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান নিঃশ্বাস ফেলে বলে, তুমিও যাও, না হলে শানপুর ক্যাম্পাস মাথায় উঠিয়ে তারপর তাকে খুঁজে বের করে মারবে। ইতি ঢোক গিলে ছুটে গেল। ঈশান নার্সকে সোয়ার খেয়াল রাখতে বলে অন্য পেশেন্ট দেখতে চলে গেল। শান আবারও গাড়ি নিয়ে আগের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগেই ইতি ছুটে এসে বসে পড়ল। শান কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। উক্ত জায়গায় এসে পৌঁছাতেই হন করে গাড়ি থেকে বেরিয়ে গেল। ইতিকে বলল, কোন মেয়েটা ধাক্কা দিয়েছে খুঁজে বের করে দেখাও আমাকে। ইতি মাথা নেড়ে সায় দিল। দুজনে এদিক ওদিক খুঁজতে থাকে তাকে। কিছুক্ষণ পর ইতি সেই মেয়েটাকে দেখতে পেল। পাশে আরেকটা মেয়ে বসে রয়েছে। দুজন আইসক্রিম খাচ্ছে আর হাসাহাসি করে কথা বলছে। সম্ভবত দুই বোন তারা। ইতি শানকে সেই মেয়েটাকে দেখালো। শান রাগে লাল হয়ে যাওয়া চেহারায় সেই মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। দুজন দাঁড়িয়ে গেল শানকে দেখে। শান শক্ত গলায় বলল, কে ফেলেছে? ইতি ছোট মেয়েটার দিকে ইশারা করলো। শান দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালো। শানকে এভাবে দেখে দুজনের কলিজায় শুকিয়ে যাচ্ছে। শান রেগে চেঁচিয়ে বলল, মাথায় কি কমন সেন্স আছে তোমার? কোথায় কিভাবে চলতে হয় জানো না? না জানলে নিজের বাড়িতে বসে থাকতে পারো না? বাইরে বের হও কেন?
ক্যাম্পাসে কি দৌড়াদৌড়ি করার জায়গা? কিছুক্ষণ আগে একটা মেয়েকে ফেলে দিয়েছো আর এখন বসে বসে আইসক্রিম খাচ্ছ। জানো তোমার জন্য এখন হসপিটালে শুয়ে আছে। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে বড়সড়, আর তোমার জন্য আজ আবারও ব্যথা পেয়েছে। এটা কি পার্ক মনে হয় তোমার? শান আরও কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিল মেয়েটাকে। পাশের মেয়েটা ইতির থেকে সোয়ার অবস্থা জেনে শানদের কাছে বারবার ক্ষমা চাইলো। শানও বাচ্চা মেয়ে দেখে আর কিছু বলল না, যা বলার বলে ফেলেছে। ইতি মেয়েটার দিকে তাকিয়ে দেখে টলমল চোখে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে একটা বালতির প্রয়োজন। কান্নার বন্যা শুরু হবে বলে এই কথা। শান তার কাজ শেষ করে হনহনিয়ে চলে এলো সেখান থেকে। ইতি এসে বলল, মেয়েটা ছোট ছিল ভাইয়া, এত বকার দরকার ছিল না। শান গম্ভীর গলায় বলল, যা বলার বলা শেষ। এরপর থেকে যেন খেয়াল রাখে, সেটার জন্যই এত কথা বলেছি। ইতি মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। আপনি সোহাকে বাড়ি পৌঁছে দেবেন কষ্ট করে। শান জিজ্ঞাসা করলো, তুমি সোহার বাড়িতে যাবে না আজ? ইতি না করে বলল, না, একটু কাজ আছে তাই যেতে পারবো না, পরে যাব। শান ইতিকে ড্রপ করে দিয়ে আসার কথা বলতে ইতি আলতো হেসে বলে, না ভাইয়া, আপনি সোহার কাছে চলে যান, আমি চলে যেতে পারবো। শান ইতির জন্য গাড়ি ডেকে দিল। গাড়ি ছাড়ার আগে শান জিজ্ঞেস করে বসলো, ইমনের সাথে কথা হয়? ইতি লজ্জায় পড়ে গেল, কি বলবে বুঝলো না। মিথ্যাও বলা ঠিক না, তাই মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। শান আলতো হেসে বিদায় দিল ইতিকে। ঘাড় ঘুরিয়ে হসপিটালে চললো আবার। বারবার ছুটাছুটি করায় ক্লান্ত হয়েছে শরীরটা। বাড়িতে গিয়ে রেস্ট করতে হবে। বাড়ি থেকে এখনো কোনো ফোন আসেনি, তাই নিজ থেকে কিছু জানালো না। বাড়িতে গিয়ে না হয় জানাবে সবাইকে, না হলে সবাই চিন্তা করতে বসে যাবে। সোয়ার কেবিনে ঢুকে পানি খেয়ে সোফায় গায়ে এলিয়ে বসলো। এখনো মেয়েটা ঘুম ভাঙেনি। শান চোখ বন্ধ করে কপালে হাত রেখে বসে থাকে। ঈশান নিঃশব্দে এসে শানের পাশে বসলো। কারো উপস্থিতি অনুভব করে শান চোখ খুলে তাকালো। ঈশান বলল, কিছু খেয়েছিস? বলে তো মনে হচ্ছে না। ক্যান্টিনে চল, লাঞ্চ করে নি দুজন। শান আলতো হেসে বলে, বিকেল হতে চললো, লাঞ্চ করনি এখনো? ঈশান শরীর মুচড়ে বলে, কি আর করার, এত পরিমাণ রুগী দেখা লাগে যে। শান সোয়ার দিকে তাকালেও ঈশান বুঝতে পেরে বলে, এখন ঘুম ভাঙবে না, চল। ক্যান্টিনে এসে দুজন ভাই দুই চেয়ার টেনে বসলো। ঈশান তার পরনের অ্যাপ্রন খুলে রাখলো পাশের খালি চেয়ারটাতে। ঈশান খাবার অর্ডার দিয়ে গলা ঝেড়ে বলল, মারছিস নাকি তাকে? শান অন্যদিকে চোখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, বাচ্চা মেয়ে ছিল, মারবো কেন? শুধু বকাই দিয়েছি। এমনভাবে বলছো যেন আমি একজন গুন্ডা যে কথায় কথায় মারে। ঈশান আলতো হাসলো। কিছুক্ষণ চুপ থেকে শান ব্যথিত গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমিও কি মনে করো আমি পুলিশ হওয়ার পথ বেছে নিয়ে ভুল করেছি? ঈশান অবাক হয়ে বলল। শানের কথাটা শুনে অবাক না হওয়ার মতো কিছু না। ঈশানের এখনো মনে আছে মুশফিক চৌধুরী যখন শানের পুলিশে জয়েন হওয়া নিয়ে প্রথম আর শেষবারের মতো রাগারাগি করেছিল, তখন শুধুমাত্র শানের মুখে এই কথাটা ছিল। আজ আবারও এতদিন পর বলায় অনেকটা অবাক হয়েছে ঈশান। শান শান্ত গলায় বলল, উত্তর দিচ্ছ না যে? ঈশান অবাক হয়ে বলে, তুই হঠাৎ এসব কথা বলছিস কেন? অকারণে এসব কথা একজন সৎ আর দায়িত্ববান পুলিশ অফিসারের মুখে বেমানান লাগে শান। শান মাথা নিচু করে আবার অন্যদিকে তাকালো, নিচু স্বরে বলল, অকারণে কোথায়? কারণ কি নেই? আজও বাবাকে কখনো দেখিনি আমি পুলিশ বলে গর্ববোধ করেছে। গর্ববোধ তো দূরে থাক, পুলিশে জয়েন হওয়ার পর আজও বাবা আমার সাথে এসব নিয়ে কথা বলেনি খুশি হয়ে। তোমাদের মতো আমি বাবার ভালো ছেলে হতে পারলাম না। ঈশান বড় একটা নিঃশ্বাস ফেললো, হেসে বলল, বাবার কথা বলছিস? বাবা মাঝে মাঝে বলে আমার 3 ছেলের মতো ছেলে যেন সবার ঘরে ঘরে জন্মে। 3 ছেলের মধ্যে কিন্তু তুইও রয়েছিস। তুই যখন অফিসার পোস্টে প্রমোশন পেয়েছিলি, বাবা কিন্তু খুব কম খুশি হয়নি। বাবা পুরো অফিসে মিস্টেক হয়েছিল, তবে বাড়ির কেউ জানতো না। আমিও জানতে পেরেছি ম্যানেজার আঙ্কেলের কাছ থেকে। তিনি মুখ ফসকে বলে ফেলেছিল। বাবার বলার বারণ ছিল, তাই কাউকে বলেনি। টিভিতে যখন তোর কথা বলা হয় তখন বাবাই বেশি খুশি হয়। বাবার একটাই দোষ, বাবা কখনো এসব প্রকাশ করেনি। পুলিশ পেশাটা বাবার অপছন্দ ছিল, কিন্তু এখন আর নেই। বাবা কাউকে বুঝতে দেয় না। আমরা সবাই তোকে নিয়ে গর্ববোধ করি। তুই একজন সৎ পুলিশ অফিসার, সমাজের দায়িত্ব তো তোর কাঁধেই। শানের মুখে প্রশান্তির হাসি। ঈশান তা দেখে মুচকি হাসলো। খাবার এসে পড়তেই দুজন অন্য কথা বলতে বলতে খেয়ে নিল। ঈশান সোয়ার জন্য খাবারও পার্সেল করে নিল, যেগুলো তার জানা মতে সোয়ার পছন্দের। দুজন সোয়ার কেবিনে এসে পড়ে। এসে দেখে সোয়া বেডে হেলান দিয়ে বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে মোবাইল দেখছে। ঈশান আর শান বোকার মতো একে অপর দিকে তাকালো। সোয়া মোবাইল দেখতে দেখতে দরজার দিকে চোখ পড়তেই দুজনকে দেখে
ঈশানকে উদ্দেশ্য করে একটা মন ভোলানো হাসি দিয়ে বলল। কেমন আছো ভাইয়া? ঈশান হেসে এগিয়ে এসে বলল। আমি তো ভালোই, কিন্তু তুই এখন কেমন আছস? সোয়া মিটমিট করে হেসে বলে। আমিও ভালো। তোমরা আমাকে রেখে খেয়ে এসছো? শান সোহার খাবারটা টেবিলের উপর রেখে বলল। তোমাকে কে বলেছে আমরা খেতে গিয়েছি? সোয়া ফোন রেখে বলল। কে আবার? নার্স বলেছে। আচ্ছা, আমার খিদে পেয়েছে, আমিও কিছু খাবো। শান সোয়ার জন্য আনা পার্সেল ব্যাগটা সোয়ার পাশে রেখে বলল। নাও, তোমার জন্য আনা হয়েছে। তুমি যে খাদক সেটা ভালো করে জানি, তাই খাবার নিয়ে এসেছি। সোয়া ভেংসি কেটে নিজের হাতে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলে। এত চিকন একটা মানুষকে আপনার কোন দিক থেকে খাদক মনে হলো? হ্যাঁ, নিজেই তো আস্ত খাদক। শান খাবার বের করতে করতে বলে। আমি খাবো না তো আর কে খাবে? সারাদিন ক্রিমিনালদের পেছনে তো আমি ছুটি, তুমি তো সারাদিন বসেই থাকো বাড়িতে। সোয়া মুখ ফুলিয়ে শানের দিকে তাকাতেই ঈশান হেসে বলে। আচ্ছা শান, এবার থাম। আমি নার্সকে বলছি এসে সোহার খাবার সার্ভ করে দিয়ে যাবে। ঈশান চলে যেতেই শান সোহার পাশে বসলো, শান্ত গলায় বলল। এখন কেমন লাগছে? ব্যথা করছে আর? সোয়া কোনা চোখে শানের দিকে তাকিয়ে বলল। না, ব্যথা নেই, ভালো আছি এখন আগে থেকে। শান মুচকি হাসলো। সোয়া পূর্ণ দৃষ্টিতে মুগ্ধ চোখে শানের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে। শানের এই অমায়িক হাসিটা মারাত্মক সুন্দর, যা বলে বোঝানো মুশকিল। শান সোয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল। এভাবে কি দেখছেন মিস বাদর? সোয়া জোরে জোরে মাথা নেড়ে কিছু না বোঝালো। নার্স এসে খাবার সার্ভ করে যেতেই সোয়া মনের সুখে খেতে থাকে। শান তাকিয়ে তাকিয়ে সোয়াকে দেখতে থাকে। সকালের পর আর খাওয়ার সুযোগ পায়নি মেয়েটা, খিদে লাগারই কথা। খাওয়া শেষ হতেই শান ঈশানকে বলে সোয়াকে নিয়ে বেরিয়ে গেল। সোয়ার চোখে ঘুম না থাকলেও বাতাসের এত গতিতে চোখে আবারও ঘুম এসে ধরা দেয়। সিটে মাথায় এলিয়ে ঘুমিয়ে পড়ল। শান চোখ ভরে সোয়াকে দেখতে থাকে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে শান সোয়ার দিকে এগিয়ে গেল। সোয়ার গালে হাত রেখে সোয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। সোয়ার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে সোয়ার থেকে দূরে সরে আসে। ঘুমের মাঝে শানের ছোঁয়ার বেশ কয়েকবার কেঁপে উঠেছে, তা খেয়াল করে শান মুচকি হাসি দিল। দুইবার সোয়াকে ধীরে ধীরে ডাকতেই সোয়ার ঘুম আলগা হয়ে আসে। সোয়া ঘুম ঘুম চোখে শানের দিকে একবার তাকিয়ে আবার বাড়ির দিকে তাকালো। দুজন বাড়িতে ঢুকতেই রিয়ানা রহমান আর সিমি এগিয়ে এসে হন্তদন্ত হয়ে সিমি চিন্তিত হয়ে বলে। ঠিক আছিস তুই? ইতিমাত্রই ফোন করে আমাদের জানালো সব। কত চিন্তা হচ্ছিল। সোয়া হেসে বলে। আমি ঠিকই আছি, চিন্তা করো না তো। রিয়ানা রহমান শানের হাত ধরে বলে। তোমাকে কি বলে ধন্যবাদ দেব বাবা, বুঝতে পারছি না। মেয়েটা দুবার বিপদে পড়লো, প্রত্যেকবারে তুমি পাশে ছিলে, সুন্দর করে সব সামলে নিয়েছো। শান স্মিত হেসে বলে। ধন্যবাদের কিছু নেই আন্টি, আজকে পুরো দিন সোহা আমার দায়িত্বে ছিল। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, তাও তো আজকে অঘটন ঘটে গেল, কিছু করতে পারিনি। সিমি সোয়াকে জড়িয়ে ধরে বলে। তুমি তো এসব কিছু করনি, তুমি কেন গিল্টি ফিল করছো? সেই দিন তুমি ছিলে বলেই সোহা এখনো সুস্থ আছে। শান বলল। ভাবি রাখো না সেদিনের কথা, বারবার সেই কথা তুলে কি হবে? তাও ঠিক। আচ্ছা তুমি বসো, আমি আসছি। শান মাথা নেড়ে বলে। না, আজ যাচ্ছি আমি। তুমি কবে যাবে বাড়িতে? সোহা সিমির কাঁধে মাথা রেখে বলে। নিয়ে যান আমার বাড়িতে এসে আবার জায়গা বসাচ্ছে। সিমি সোয়ার মাথায় গাঁটটা মারলে সোয়া মুখ ফুলিয়ে নেয়। শান হেসে দিল সোয়াকে দেখে। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল শাহনাজ বেগম কফি নিয়ে বসে আছে। শান টাওয়াল রেখে এগিয়ে আসলো, মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘন্টাখানিক আগেই এসেছে বাড়িতে, এসেও ফ্রেশ হতে ঢুকেছে। শাহনাজ বেগম শানের ভেজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল। সোহা কেমন আছে এখন? শান চোখ বন্ধ করে বলে। হ্যাঁ ভালো এখন। শাহনাজ বেগম কফির মগটা হাতে নিয়ে বলল। কফিটা খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে, পরে মাথা ব্যথা কমবে না। সময় লাগিয়ে শান অলসেমি ভেঙে আবার উঠে বসলো। কফিটা নিয়ে তাতে চুমুক দিল। শাহনাজ বেগম শানের দিকে তাকিয়ে রয়েছে, তার কথাগুলো এখন বলবে কিনা সেটা ভাবছে। শাহনাজ বেগমের মনের কথা হয়তো না বলার পরও বুঝতে পেরেছে শান, তাই বলল। কি বলবে বলো না। শাহনাজ বেগম গলা ঝেড়ে নিল। শান কফিতে আরো কয়েকটা চুমুক দিয়ে কিছুটা শেষ করলো। তুই সোহাকে পছন্দ করিস? শানের গলায় আধ গিলন্ত কফি আটকে গেল। শাহনাজ বেগম উত্তরে আসায় অধীর আগ্রহে চেয়ে আছেন শানের পানে। শান কোনো রকম কফিটা গিলল, ঢোক গিলে বলল। অপছন্দ করার কি আছে? শাহনাজ বেগম শানের কথা ঘুরানোর ব্যাপারটা বুঝতে পেরে বলল। শান,
আমি কি বলছি ভালো করেই বুঝতে পারছিস তুই? তুই সোহাকে ভালোবাসিস কি না? শান দৃষ্টি লুকিয়ে বলল। মা কি বলছো এসব? আমি কেন ওকে? শাহনাজ বেগম শানের কথা মাঝপথে থামিয়ে বলে ওঠে। আমাকে মিথ্যে বলার চেষ্টাও করবি না শান, আমি সব জানি। শান চমকানো দৃষ্টিতে তাকালো শাহনাজ বেগমের দিকে। শাহনাজ বেগমের শান্ত দৃষ্টি মনে মনে তার মেলা বসেছে। শানকে চমকে দিতে তার ভালোই লাগছে। শাহনাজ বেগম ভ্রুকুচকে বলল, কি মনে করেছো তোমার গোপন কথা কেউ জানবে না? আমি তোমার মা, তোমার কথা জানতে বেশি সময় লাগবে না আমার। শান মাথা নিচু করে নেয়। শাহনাজ বেগম মুচকি হেসে বলে, আমি আজই তোর বাবা আর ভাইদের জানাবো, তারপর তোদের বিয়ে ঠিক করার ব্যাপারে কথা বলবো। শান মায়ের কথা শুনে মুচকি হাসি দিল, তারপর কিছুটা চিন্তিত হয়ে বলে, কিন্তু যদি সোহা বা ওর মা বাবা রাজি না হয়? শাহনাজ বেগম শানের মাথায় হাত বুলিয়ে বলে, সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আর ওদের না করার কোনো উপায়ও নেই। আমার ছেলে কোনো দিক দিয়ে কম নয়। শান আলতো হাসলো। শাহনাজ বেগম উঠে বেরিয়ে গেল রুম থেকে। শান দরজা লাগিয়ে এসে আবারও কফি হাতে নিল। মুখে দিতেই মুখ কুঁচকে নেয় শান। এসির ঠান্ডা বাতাস থেকে কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই স্বাদটা তেতো হয়ে গিয়েছে। শান কফির মগটা রেখে শুয়ে পড়ল। ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখলো রাত 9টা ছুঁই ছুঁই। সোহার খোঁজ নিতে হবে, না হলে অশান্ত মনটা শান্ত হবে না। কিন্তু কিছুক্ষণ ভেবে পরক্ষণে ঠিক করলো আজ আর খোঁজ নেওয়ার চেষ্টা করবে না, সোজা দেখে আসবে। তবে এখনও সময় হয়নি যাওয়ার, তাই ল্যাপটপ নিয়ে বসলো। অনেকদিন তো হলো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত সেই লোকটাকে খুঁজে পায়নি শান বা শানের টিম, যে সোয়াকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়েছিল। শান অন্যান্য কেসের পাশাপাশি এই কেসটা নিয়েও প্রচুর পরিমাণে বিভ্রান্ত হয়ে রয়েছে। লোকটা কিভাবে কোথায় খুঁজে পাবে বুঝতে পারছে না। লোকটাকে খুঁজে বের করার জন্য পুরো কেসের ইনভেস্টিগেশন করতে হবে। কয়েকদিন ডিস্টার্ব থাকায় এসব নিয়ে ইনভেস্টিগেশন করা হয়নি ভাবে। তবে কাল থেকে কাজ শুরু করবে। শান ইমনকে ফোন করলো। কল রিসিভ হতেই শান বলল, শোন, তোকে যে লোকটাকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলাম, লোকটাকে তো খুঁজে পেলাম না। আমি ভাবছি এটা নিয়ে অফিসিয়ালি ইনভেস্টিগেশন শুরু করব। ইমন বড়সড় হাই তুলে বলল, কে দেবে তোকে অফিসিয়ালি ইনভেস্টিগেশন করতে? রিপোর্ট লেখা লাগবে জানিস? শান কপাল ঘষতে ঘষতে বলে, সেটা দেখে নেব আমি, তুই ইনভেস্টিগেশন শুরু কর। ইমন আবারও হাই তুলল। শান বিরক্তি নিয়ে বলল, সারাদিন ঘুমিয়েও তোর ঘুম শেষ হয় না? ইমন খেপে বলল, ধুর শালা, সারাদিন ঘুমাবো না তো আর কি করব? পুলিশ হয়েছে একটু ঘুমাতে পারি না শান্তিতে? ছুটির দিনে তো একটু ঘুমাতে দিবি, নাকি এখনো অফিসারের মতো অর্ডার দিবি? কথা বলতে বলতে আরও 2বার হাই দেওয়া শেষ। শান হেসে বলে, না ভাই ঘুমা তুই, কেউ অর্ডার দিচ্ছে না তোকে। ইমন হাই তুলে বলে, হ্যাঁ ঘুমাবই তো, তোর তো আর বিয়ে লাগেনি যে গিয়ে নাচবো। শান কথায় কথায় কথা বলে ফেলল। লাগতে কতদিন? ইমন অবাক হয়ে বলে ওঠে, কি ভাই তোর বিয়ে লাগবে? কবে কবে? শান হকচকিয়ে বলে, আরে এমনি বলেছি, তুই ঘুমা এখন। ইমন হাই তুলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর ডিনারের জন্য ডাক পড়তে শান বেরিয়ে যায়, কিন্তু নিচে নামার আগে সালমাকে দেখতে পেল। খাবার নিয়ে আসছে। শান ভ্রুকুচকে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস সেগুলো? সালমা পিছনে ঘুরে শাহনাজ বেগমের দিকে একবার তাকিয়ে আবার শানের দিকে তাকিয়ে বলল, আপনার ঘরেই তো নিয়ে যাচ্ছি ভাই। খালাম্মা নাকি সবার সাথে কি কথা বলবে, তাই আজকে উপরেই খেতে বলেছে। শান বুঝতে পারে সালমার হাত থেকে ট্রে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। নিস্তব্ধ রাতে শাঁসা করে বাতাস হচ্ছে। বাতাসের গতিটা খুবই বেশি। হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বৃষ্টির মুখ দেখা হয়নি। ভালোই হবে বৃষ্টি হবে। হুড়হুড় করে বাতাসের সঙ্গে শোয়ার ব্যালকনি দিয়ে রুমে ঢুকে পড়ল শান রুমে ঢুকেই অন্ধকারে আচ্ছন্ন রুমে চোখ বোলালো। এসি অফ থাকা সত্ত্বেও রুমটা পুরোই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে রয়েছে। হবে নাই বা কেন? ব্যালকনির দরজা সহ রুমের জানালা সবই হা করে খোলা রয়েছে। শান জানালাগুলো লাগিয়ে পর্দা টেনে দিল। ধীরে ধীরে পা চালিয়ে সোয়ার মাথার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো শান। বসতেই সোয়ার গঙ্গানির শব্দ কানে আসলো। শান ভয় পেয়ে যায়। ভাবলো সোয়ার জ্বর এসেছে। সোয়ার কপালে উল্টো পিঠে হাত ছুঁয়ে দিতেই বুঝতে পারলো ঠান্ডায় কাঁপছে সোয়া। শরীর বরফের মতো ঠান্ডা হিম হয়ে রয়েছে, অথচ মেয়েটা পুতুল জড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। শান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। উঠে সোয়ার পায়ের নিচে থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে সোয়ার গায়ে দিয়ে দিল। সোয়া ব্ল্যাঙ্কেট জড়িয়ে বিড়ালের মতো ঘুমিয়ে থাকে। বিড়ালের কথা মনে পড়তেই শানের টমির কথা মাথায় আসলো। শান আশেপাশে উকি ঝুঁকি দিয়ে দেখে টমি আছে কিনা।
হঠাৎ নিজের পাশে চোখ যেতে শান ভয়ঙ্করভাবে চমকে ওঠে। টমি তারই পাশে নিজের সুন্দর ঝুড়িতে বসে আছে আর ড্যাব ড্যাব করে শানের দিকে তাকিয়ে আছে। শান বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটুর জন্য পানটা বেঁচে গেল শানের। শান খেপে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, তুই এমন জিনদের মতো ভয় দেখাস কেন? আমাকে না জ্বালালে ভালো লাগে না তোর? ভবিষ্যতে তোকে নিয়ে কি করব সেটাই ভাবছি। টমি ফ্যালফেল করে তাকিয়েই থাকে শুধু। শান হেসে দিল। লুকায়িত প্রেম আলাপের জন্য বাক্যহীন প্রাণী আশেপাশে থাকা উচিত বলে মনে হলো শানের। শান সোয়ার দিকে গম্ভীর দৃষ্টি দিয়ে তাকালো। মুখটা কেমন নেতিয়ে গিয়েছে মেয়েটার। কম ধকল তো যায়নি। শান সোয়ার দিকে ঝুঁকে কপালে আর দুই চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। সোয়া কেঁপে উঠে তার টেডিকে শক্ত করে জড়িয়ে ধরল। শান মুচকি হাসি দিয়ে টমির দিকে তাকালো। তাকিয়ে দেখে টমি ঢুলে ঢুলে বিছানায় ধপ করে শুয়ে চোখ বন্ধ করে রেখে দিয়েছে। শানের পেট ফেটে হাসি আসলো টমির কাণ্ড কারখানাগুলো দেখে, কিন্তু হাসিটা চেপে রেখে বেরিয়ে আসে। আজ জায়গা প্রস্থান করার সময় হয়ে গিয়েছে। শান ব্যালকনির দরজা চাপিয়ে আগের মতোই বেয়ে নিচে নেমে গেল। সকালে আজ অনন্য দিনের মতো না হলেও দেখলো সবাই কেমন থম মেরে রয়েছে। শান গিয়ে সোজা টেবিলে বসে পড়ল। সালমা এগিয়ে এসে খাবার দিতে থাকে শানকে। শান সালমাকে জিজ্ঞেস করলো, এসব কি? সালমা ফিসফিসিয়ে গলায় বলল, সবাই এখন সোহা আপাতের বাড়িতে যাবে। শানের বিষম উঠে গেল। সালমা দৌড়ে পানি নিয়ে এগিয়ে আসে। নীলা এগিয়ে এসে শানের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। শান পানি খেয়ে থামলো। নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা মিটমিট করে হাসছে। শান অবাক স্বরে বলে, ওই বাড়িতে যাচ্ছ তোমরা? আমাকে জানাওনি কেন কেউ? নীলা হেসে বলল, জানালে কি আর সারপ্রাইজ থাকতো? তবে আমরা ভেবেছিলাম বিয়ে পাকা করে একদম সুখবর দিয়ে সারপ্রাইজ করব, কিন্তু সালমার পেটে তো কথা থাকে না। নীলা কড়া দৃষ্টিতে সালমার দিকে তাকায়। সালমা দাঁত কেলিয়ে দাঁড়িয়ে রয়েছে। শান উঠে দাঁড়িয়ে বলল, আজকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দাও ভাবি, আমার আজ থানায় কাজ আছে। নীলা ভ্রুকুচকে বলে, তোমাকে কে নিচ্ছে? আমরা তোমাকে নিচ্ছি না। শান মুখ কালো করে ব্রেকফাস্ট করতে থাকে। নাইসা দৌড়ে শানের কাছে গিয়ে দাঁড়ায়। নাইসার ড্রেস শু পরে তৈরি হয়ে এসেছে। শান নাইসাকে দেখে মুচকি হেসে নাইসাকে নিজের কোলে বসিয়ে নেয়। নাইসার গালে চুমু দিয়ে বলে, কোথায় যাচ্ছে আমার নাইসা মামনি? নাইসা শানের প্লেট থেকে ব্রেড নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলে, মিষ্টি পাখি যাব আমি। শান হেসে বলে, শান বাবাই কি নিয়ে যাবে না? নাইসা মাথা নেড়ে না বলল। শান ভ্রুকুচকে বলল, কেন নেবে না আমাকে? নাইসা উত্তর না দিয়ে শানের কোলে থেকে নেমে দৌড়ে চলে গেল। শান বোকার মতো তাকিয়ে রইল। নীলা শানকে আলতো ধাক্কা দিয়ে বলে, কি গো, খাচ্ছ না কেন? থানায় যাওয়ার টাইম হয়ে গেছে তোমার। শান নিঃশ্বাস ফেলে খাওয়া শেষ করলো। গাড়ি নিয়ে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছতেই গাড়ি পার করে থানায় ঢুকে গেল। কেবিনে ঢুকে নিজের জায়গায় বসতে কিছুক্ষণের মধ্যে নক করলো ইমন। শান ভিতরে প্রবেশের অনুমতি দিলে ইমন ঠাস ঠাস পায়ে ঢুকে গেল ভিতরে। শান ভ্রুকুচকে তাকায় ইমনের দিকে। ইমন শুকনো চোখে শানের দিকে তাকালো। শান গম্ভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইমন কাঁদো কাঁদো চেহারা নিয়ে শানের সামনে বসে পড়লো। বায়না স্বরে বলে, ভাই আমাকে ছুটি দে কয়েকদিন, আর প্লিজ একটু শান্তিতে ঘুমাবো কয়েকদিন। শান স্মিত হেসে বলে, না, তোকে ছুটি দেওয়া যাবে না। তুই ছুটিতে চলে গেলে 7 দিনের আগে আসবি না। ইমন অনুরোধ করে বলল, ভাই প্লিজ, ভাই আমার 7 দিন না হোক অন্তত পক্ষে 2 দিনের ছুটি দে। শান ফাইল বের করে দেখতে দেখতে বলে, ভেবে দেখবো, তবে উত্তরটা না হবে, কিন্তু তুই চাইলে একটা অপশন দিতে পারি। ইমন হুড়মুড় করে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলে, কি অপশন বল। শান চেয়ারে হেলান দিয়ে বলে, যেই ইনভেস্টিগেশনের কথা বলেছিলাম কাল, সেটার ইনভেস্টিগেশন করব। আমার কাছে কিছুটা জটিল লাগছে ব্যাপারটা, কেন কিসের জন্য এসব হয়েছে আর লোকটা উধাও হয়ে গেল কোথায়, সেটা বুঝে উঠতে পারছি না। তুই আমাকে পুরো কেসে হেল্প করবি। যদি কাজ ঠিক মতো হয় তাহলে তোকে 2 না 5 দিনের ছুটি মঞ্জুর করে দেব। ইমনের চোখ মুখ জলজল করে ওঠে, খুশি খুশি হয়ে বলে, জুনিয়র অফিসার, তাই আমাকে তো সব কেসেই ইনভলভ থাকতে হয়। এটাই না হয় বেশি থাকবো, তবে ছুটি নেবই। তারপর আরামে কয়েকদিন ঘুমাবো। চোখে মুখে আমার মেয়েদের মতো ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। পরে আমার বিয়ের সময় শ্বশুর বাবা আমাকে রিজেক্ট করে দিবে। শান বিরক্ত স্বরে বলে, ওই তুই তোর বাজে বকা বন্ধ করবি? এতই যখন বিয়ে নিয়ে চিন্তা, তাহলে পুলিশের চাকরি করতে গিয়েছিলি কেন? ইমন মুখ কুচকে বলে, ধুর, জানতাম নাকি এত খাটনি হয় পুলিশ হলে। যাই হোক, আমি কাজে লেগে পড়ছি।
ইমন তার কেবিনে চলে গেল। শান আলতো হাসলো। যত চাই বলুক না কেন, কাজের সময় কোনো গাফলাতি করে না ছেলেটা। সব কাজ নিষ্ঠা আর কঠোরতার সাথে করবে। শান নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমানের মুখোমুখি হয়ে বসে রয়েছে শাহনাজ বেগমরা। সবাই বলতে শুধু ঈশান আর শান, এখানে বাকি সবাই উপস্থিত আর শোয়ার রুমেই রেস্ট করছে। শাহনাজ বেগমরা তাদের প্রস্তাব জানিয়েছে, কিন্তু রেহানা বেগম অমত প্রকাশ করেছে। তার ভাষ্যমতে একই বাড়িতে দুই মেয়ের বিয়ে কেমন দেখায় সেটা। শাহনাজ বেগম বলল, দেখুন, এটা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের ব্যাপার। এখানে একই বাড়িতে দুই বোন বউ হয়ে যাচ্ছে, এসব কথা মানায় না। সমাজের কথা চিন্তা করলে আমাদের চলবে না। সমাজের লোকদের কাজ সমালোচনা করা, তারা সেটা করবেই। আর আমাদের সন্তানের জীবনে সুন্দর হলে কুনজর দেবে, আর ধ্বংস হয়ে গেলেও কেউ এসে খোঁজ খবরও নেবে না। রিয়ানা রহমান ইমতিয়াজ রহমানের মুখের পানে তাকালো। ইমতিয়াজ রহমান এখন তার মতামত জানায়নি। মুশফিক চৌধুরী বলল, আমরা সোহাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেককেই মাথায় তুলে রাখে। তবে আপনার এই সম্পর্কে আপত্তি থাকলে এখানে জোরের কিছু থাকবে না, আমাদের সম্পর্কও ঠিক থাকবে। আপনারা ভেবে দেখবেন। ইমতিয়াজ রহমান স্বাভাবিকভাবেই হাসলো। তাদের নাস্তার প্লেট এগিয়ে দিয়ে বলল, আপনারা তো কিছুই খাচ্ছেন না, আগে খান, তারপর কথা হবে। কথা তো আর পালিয়ে যাচ্ছে না। মুশফিক চৌধুরী হেসে খাওয়া শুরু করে। ইমতিয়াজ রহমানের স্বভাবের সঙ্গে পরিচিত তিনি। সব পরিস্থিতিতেই স্বাভাবিক আচরণ করেন তিনি। সবাই পাথর পাথর ভাব থেকে কিছুটা স্বাভাবিক হলো। ইমতিয়াজ রহমান নড়ে চড়ে হলা ঝেড়ে বললেন, আমি প্রথম থেকে সোহার প্রতি আপনাদের ভালোবাসা, আদর, স্নেহ দেখেছি, তাই সেসব কিছু নিয়েই সন্দেহ নেই আমার। আমার স্ত্রীর মতো কিছু ভাবি না। আমি নিজেও শানকে পছন্দ করি, যোগ্য ছেলে শান। কিন্তু আমি আমার সিদ্ধান্ত আমার মেয়ের উপর চাপাবো না। সোহার উত্তর হ্যাঁ হলেই আমি সম্পর্কের পরিণতি দেখতে চাইব। ইমতিয়াজ রহমানের কথা শুনে সবার মাথা থেকে চিন্তার পাহাড় সরে গেল। সিমিও খুশি হলো বাবার সিদ্ধান্ত শুনে। সোয়ার না করার কোনো কারণ আছে বলে খুঁজে পেল না। হয়তো হ্যাঁ হবে সোয়ার উত্তর। নাইসা সোয়ার রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। সিমি নাইসাকে কোলে নিতেই নাইসা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে বলে ওঠে, মিষ্টি পাখি। সিমি ভ্রু কুচকে নেয়। দ্রুত পায়ে সোয়ার রুমে গেল। গিয়ে দেখে সোয়া হাতে মুখে চকলেট লাগিয়ে রেখেছে। সিমি নাইসাকে নিয়ে এগিয়ে গেল। ক্ষিপ্ত হয়ে বলে, কি করেছিস এসব? তোকে দেখে মেয়েটা কাঁদছে, সেদিকে খেয়াল আছে? সোয়া ফিকফিক করে হেসে দিল। নাইসা সিমির বুকে মুখ লুকিয়ে আবারও কেঁদে দিল। সোয়া হাসতে হাসতে বলে, আরে আমি নাইশোর চকলেট নিয়েছিলাম তাই কাছে। সিমি রেগে বলে, এই এখন তোর চকলেট খাওয়ার বয়স? তাও আবার বাচ্চাটার চকলেট খেয়ে নিয়েছিস। সোহা ভেংচি কেটে হাত বাড়িয়ে নাইসাকে উদ্দেশ্য করে বলে, আসো নাইশো, তোমাকে চকলেট দিচ্ছি। নাইসা মাথা নেড়ে না বলল। অভিমান করছে সে সোয়ার উপর। সোয়া বালিশের নিচে হাত দিয়ে কয়েকটা চকলেট বের করতেই নাইসা দৌড়ে সোয়ার পাশে গিয়ে বসে পড়ে। সোয়ার সিমি হেসে দেয় নাইসার কাজ দেখে। সিমি জিজ্ঞেস করলো, চকলেট কোথায় পেয়েছিস তুই? সোহা ভাব নিয়ে বলে, আমাকে কি বাচ্চা পেয়েছো যে নাইশারটা খাবো? নাইশারটা আমি লুকিয়ে রেখেছিলাম আর আমার চকলেট খেয়েছি আমি। এগুলো কয়েকটা আমার। সিমি নাইসাকে দুটো চকলেট দিয়ে বাকিগুলো নিয়ে বলল, এতগুলো চকলেট দিয়ে বদ অভ্যাস করে ফেলবি নাকি? এগুলো আমি ভাবির কাছে দিচ্ছি। সোয়া হেসে বলে, হ্যাঁ, তুমি আবার খেয়ে ফেলো না। সিমি কড়া চোখে তাকালো। দরজার দিকে তাকাতেই দেখে শাহনাজ বেগম আর নীলা দাঁড়িয়ে আছে। সোয়া সবাইকে দেখে বড়সড় হাসি দিল। শাহনাজ বেগম এগিয়ে এসে সোয়াকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, কেমন আছিস আমার মাটা? সোয়া হেসে বলে, খুব ভালো গো, তোমাদের দেখে আরো ভালো হয়ে গিয়েছি। শাহনাজ বেগম হেসে সোয়ার পাশে বসলো। নীলা সিমিকে ইশারা করে বলল বাইরে আসতে। সিমি বুঝতে পেরে নীলার সাথে বেরিয়ে গেল। সোয়া জিজ্ঞেস করলো, আজকে হঠাৎ এসছো যে আন্টি? আপুকে নিতে এসছো নাকি? শাহনাজ বেগম মুচকি হেসে বলল, না, আজকে এক বিশেষ কাজেই এসেছি, তোকে নিয়েই সব। সোয়া ভ্রুকুচকে বলল, আমাকে নিয়ে সব? আমাকে নিয়ে কি বিশেষ কাজ? শাহনাজ বেগম হেসে বলে, জানবি, পরে জানতে পারবি। তবে ভেবেচিন্তে নিজের উত্তর দিবি। তোর হ্যাঁ এর উত্তরের অপেক্ষায় থাকবো আমরা। সোয়া বুঝে উঠতে পারছে না কিসের কথা বলছে। শাহনাজ বেগম কিছুক্ষণ কথা বলে সোয়াকে আদর টাদর দিয়ে চলে গেল। সোয়া ভাবনায় পড়ে গেল কিসের বিশেষ কথা জানানোর কথা বলছে তাকে। কিছুক্ষণ ভেবেই খুঁজে পেল না কিছু। বিকেল হয়ে আসার আগেই শাহনাজ বেগম বাড়ির জন্য রওনা দেন।
তারপর বিকেলে ইতির আগমন ঘটলো। ইতি ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমানের সাথে কথা বলে উপরে চলে গেল। ইতি সোহার রুমে এসেই দৌড়ে সোয়াকে এসে জড়িয়ে ধরলো। সোয়া ঠাস করে থাপ্পড় দিল ইতির হাতে। শব্দের ধ্বনি পুরো রুমেই শোনা গেল। ইতি রেগে বোম হয়ে সোয়াকে উদ্দেশ্য করে বলল, অসভ্য মেয়ে, শয়তান বজ্জাত মেয়ে, তোর সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারিস তুই? এই জন্যই মাঝে মাঝে বলি তোর উপর প্রেম ভালোবাসা না দেখানোই ভালো। সোয়া দাঁতে দাঁত চেপে পেটে হাত দিয়ে বসে রয়েছে। ইতির কথা শুনে বলল, রাখ তোর ভালোবাসা, দৌড়ে এসে লাফিয়ে পড়েছিস আমার উপর। ব্যথা যে পেয়েছি খেয়াল আছে তোর? ইতি জিভ কাটলো খেয়াল আসতেই। ইতি সোয়াকে সরি বলে উঠে তার ড্রেস চেঞ্জ করে আসলো, রিল্যাক্স হয়ে বসলো। আপু শ্বশুরবাড়ির সবাই নাকি এসেছিল? সোয়া মোবাইলে মগ্ন হয়েছিল। ইতির কথা শুনে ফোন থেকে মুখ না তুলেই বলল, দেখা হয়েছে তোর? ইতি নিঃশ্বাস ফেলে বলে, আরে না, আন্টি বলল। সোয়া ইতির ফোন নিয়ে ইতির দিকে এগিয়ে দিয়ে বলল, নেই, গেম খেলছি, শুরু কর জলদি। ইতি কোনা চোখে তাকিয়ে ফোন হাতে নিল। সবসময় গেম খেলতে কি মজা লাগে? না তো লাগে না, তবে সোয়ার ইচ্ছে হলেই গেম খেলতে বসে যাবে, তার ইতিকেও জোর করে বসাবে। ইতি না বসলেও মাঝে মাঝে সোয়া কান্না করে ভাসিয়ে দেবে, নয়তো ঝগড়া লেগে যাবে। দুজনের বন্ধুত্বটা খুবই গভীর বলা যায়। ছোট থেকে একসঙ্গে রয়েছে দুজন, খেলায় জমজমাট একটা ভাব আসে, কে জিতবে কে হারবে এমন একটা ভাব। তখন ইমতিয়াজ রহমানের আগমন ঘটলো। দরজায় নক করলেও দুজনের এত ব্যস্ততা যে তারা খেয়ালই করলো না, তাই ইমতিয়াজ রহমান ঢুকে গেল। দুজন চেঁচিয়ে চেঁচিয়ে তাদের বাড়ি মাথায় তুলে ফেলেছে। ইমতিয়াজ রহমান আলতো হেসে গলা খাকড়ি দিয়ে বলল, তোমরা কি ব্যস্ত? সোহাই এক পলক তাকিয়ে ব্যস্ত গলায় চেঁচিয়ে বলল, হ্যাঁ বাবা, অনেক ব্যস্ত, এখনই আমি জিতে যাব। ইতি খেলার মাঝে তেতো বলে ওঠে, যা সর, আমি জিতবো এখন। সোয়া রেগে নাক ফোলাতে থাকে। গেম খেলায় দুই হাত বন্দি না হলে এখন ইতিকে থাপ্পড় বসিয়ে দিত তার বিরুদ্ধে কথা বলায়। ইমতিয়াজ রহমান বলল, আমি কিছু কথা বলতে এসেছি। তোমরা তোমাদের খেলাটা কিছুক্ষণের জন্য স্টপ রাখলে খুশি হব। বাবার কথায় সোয়া না শুনলেও ইতি শুনে সাথে সাথে ফোনটা রেখে দিল আর সোয়ার হাত থেকে ফোন কেড়ে নিল। সোয়া খেপে কিছু বলার আগে ইমতিয়াজ রহমান বলল, আমার কথা শুনে ফোন রেখেছ? তুমি এত ব্যস্ত যে বাবাকে উপেক্ষা করছো? ইমতিয়াজ রহমানের কথায় সোয়ার শান্ত হয়ে গেল। ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বললে, সরি বাবা, আমি তেমন কিছু করতে চাইনি। তুমি বসো আর বলো কি বলবে, আর আমাকেই তো ডাকতে পারতে, আমি চলে যেতাম। ইমতিয়াজ রহমান আলতো হেসে বলল, অসুস্থ মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয় ইতি। তোমাকে আন্টি ডাকছে, তুমি তার কাছে যাও। ইতি সম্মতি জানিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বাবা কি বলবে সেটা শোনার জন্য উৎসাহ হয়ে বসে থাকে। ইমতিয়াজ রহমান সহজ ভাষায় বলা শুরু করলো, দেখো মা, প্রত্যেকটা মেয়েকে বিয়ে করে চলে যেতে হয়, তোমাকেও যেতে হবে, আজ নয়তো কাল। সেই বিষয়ে কথা বলতে এসেছি। সোয়া অবাক হয়ে তাকিয়ে রইল, কিছুটা অস্বস্তি বোধ করলো। প্রথম তার সাথে বিয়ে নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আগেও সোয়ার জন্য কোনো প্রপোজাল আসলেও সেটা ইমতিয়াজ রহমান তাদের মুখের উপর না করে দিয়েছে, কিন্তু সোয়াকে এর মধ্যে জড়াতো না। আজ হঠাৎ তাকে এসবে জড়ানো হচ্ছে কেন? সোয়ার ভাবনার মাঝে ইমতিয়াজ রহমান জিজ্ঞেস করলো, তোমার কি কারো সাথে কোনো সম্পর্ক অথবা পছন্দ রয়েছে? এসব বিষয় থাকলে আমি আর আমার কথা এগোবো না। তুমি তোমার মায়ের সাথে শেয়ার করে জানাতে পারো নিশ্চিন্তে। আমরা আমাদের সিদ্ধান্ত চাপাতে চাই না তোমার উপর। সোয়া মাথা নেড়ে বলল, না বাবা, আমার তেমন কোনো কথা নেই, তুমি কি বলবে বলো। ইমতিয়াজ রহমান শান্তভাবে বলল, শাহনাজ বেগম এবং তার পুরো পরিবার তাদের বাড়ির আদরের ছোট বউ হিসেবে চেয়েছে তোমাকে। সোয়া হতবাক হয়ে বসে থাকে। এখন তার মাথায় শাহনাজ বেগমের কথা ঘুরপাক খেতে থাকে। শাহনাজ বেগম তাহলে এটাই বলতে এসেছিল? ইমতিয়াজ রহমান আবার বলল, দেখো, আমি তোমার সিদ্ধান্তের জন্য সময় চেয়ে নিয়েছি। তোমার উত্তর যা হবে সেটাই তারা মেনে নেবে বলেছে। ভেবে দেখো, তোমাকেও আমি সময় দিচ্ছি, যা বাবার ভেবে নাও। তুমি যা বলবে সেটাই আমাদের সিদ্ধান্ত হবে। তবে একটা কথা না বললেই নয়, শান চৌধুরী পারফেক্ট এবং যোগ্য ছেলে তোমার জন্য। ভেবে আমাদের সিদ্ধান্ত জানাবে। তোমার ওপর কোনো জোর নেই আমাদের, তবে যা সিদ্ধান্ত নেবে ভালো করে ভেবে নেবে, যাতে নিজের জীবন সুন্দর করে তুলতে পারো। ইমতিয়াজ রহমানের কথা শেষ হতেই তিনি বেরিয়ে গেল। সোয়া এখনো ঘোরের মাঝে রয়েছে। শানের সাথে তার বিয়ে ভাবা যায়? ছাদের রেলিংয়ের উপর এক হাত রেখে তার উপর থুতনি রেখে উপর দাঁড়িয়ে রয়েছে সোয়া। দমকা হাওয়া যে বাতাসের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বারবার। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগছে সোয়ার।
সোয়া চোখ বন্ধ করে উপভোগ করছে। রাত তো কম হলো না, কিন্তু রাতের সৌন্দর্য কেন জানি মনকে বেশি টানে। চারটা দেখা যাচ্ছে না, মেঘে ছেয়ে গিয়েছে অনেক আগেই। তবে বৃষ্টি আসবে না এখনো তেমন মেঘাচ্ছন্ন হয়নি আকাশ। ইতি এসে সোয়ার গা ঘেঁষে দাঁড়ালো। কিছুক্ষণ পর সোহার দিকে তাকিয়ে বলল, কিছু ভেবেছিস কি তুই? সোয়া চোখ খুলে ভ্রুকুচকে তাকালো, স্বাভাবিকভাবে বলল, কি ভাববো? ইতি উল্টো ঘুরে রেলিংয়ের পিছনে ঠেকিয়ে দাঁড়ালো। পাশের গোলাপ গাছের আর বেলি ফুল গাছগুলোর ফুলগুলোতে হাতিয়ে বলল, কি আবার? শান ভাইয়ার সাথে বিয়ে নিয়ে আন্টি আমাকে এনেছিলে। সোয়া গম্ভীর ভাবনায় পড়ে গেল। ধীরে ধীরে হেঁটে গিয়ে দোলনায় বসে পড়ল। পা দিয়ে দোলনা হালকা নাড়িয়ে চিন্তিত হয়ে বলল, বিয়ে? আচ্ছা, তোর কি মনে হয় আমার হ্যাঁ বলা উচিত নাকি না? ইতি সোয়ার পাশে এসে বসে পড়ল, বলল, না, কেন বলবি? তোদের দুজনের মধ্যে কিসের কমতি রয়েছে? তোরা তো দুজন একদমই পারফেক্ট দুটো মানুষ। আমার তো মনে হয় তোর হ্যাঁ বলাই উচিত। সোহা বসে বসে ভাবতে থাকে। কিছুক্ষণ পর খেয়াল হলো শাহনাজ বেগমের সাথে কথা বলা উচিত, তবে ফোন দেবে নাকি দেবে না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। পরে ভাবলো সকালে না হয় কথা বলবে। রাতটা ভাবতে ভাবতেই কেটে গেল। রাতে আর ভালো করে ঘুমানো হলো না। সকালের খাওয়া দাওয়া শেষ করেই রুমে ঢুকে শাহনাজ বেগমকে ফোন লাগালো। শাহনাজ বেগম মাত্রই খাওয়ার থেকে উঠেছে। হাত পরিষ্কার করার আগে সোয়ার ফোন। শাহনাজ বেগম আলতো হেসে ফোন রিসিভ করে। সোয়া সালাম দেয় শাহনাজ বেগমকে। শাহনাজ বেগম তার হাত পরিষ্কার করতে করতে সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস মা? সোয়া মুখ ফুলিয়ে বলল, ভালো আর থাকতে দিলে কোথায়? বাবা আমাকে রাতে সব জানালো। জানো আমি কতটা কনফিউজডে পড়ে গিয়েছি। শাহনাজ বেগম সোয়ার কথায় শব্দ করে হাসলো। উত্তরে বলল, পাগলি মেয়ে, কনফিউজড হওয়ার কি আছে? মনের কথা বলবি শুধু। তোর যদি মনে হয় এই সম্পর্কে খুশি হবি তাহলে হ্যাঁ বলবি, আর না হলে না। সোয়া মাথা চুলকে বোকার মতো বলল, কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমার মনের কথা কি। শাহনাজ বেগম ভেবে বলল, তাহলে আমি একটু হেল্প করি। আচ্ছা বল, আমার ছেলেকে তোর কেমন লাগে? সোয়া মুখ কুচকে বলল, তোমার ছেলেকে তো ভালোই লাগে, তবে আমাকে দেখলেই সবসময় বকাবকি করে। শাহনাজ বেগম হেসে দিল সোয়ার কথায়। আমার ছেলেটা একটু শান্তশিষ্ট, তাই তোকে দেখলে বকাবকি করে। এবার বল, আমার ছেলের কি এমন কোনো হ্যাবিট রয়েছে যেটা তোর চোখে খুবই খারাপ অভ্যাস? সোয়া খুঁজে পেল না তেমন কিছু, তাই বলল, না তা তো নেই, কিন্তু আমার টমিকে সহ্য করতে পারে না উনি। শাহনাজ বেগম বলল, আরে ওটা তো তোর অ্যালার্জি রয়েছে তাই, এছাড়া আর কিছুই না। এসব বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে একজন সৎ পুলিশ অফিসার। আমার মনে হয় না সানের আর কোনো খারাপ হ্যাবিট রয়েছে। আর যেগুলোর কথা বললি সেগুলো তো খুঁটিনাটি বিষয়, সবারই থাকে এবং থাকা উচিত। এবার বল, আমার বাড়ির কেউ কি তোকে কম ভালোবাসি? সোয়া হেসে বলল, তা তো নয়, তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমরা যদি তোমার ছেলেকে জোর করে বিয়ে দিয়ে থাকো। শাহনাজ বেগমের বড্ড হাসি পেল কথাটা শুনে। যেই ছেলে সোয়াকে নিজের করে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষা ছিল, তাকে নাকি জোর করে বিয়ে দেবে। শাহনাজ বেগম তার হাসিটা আড়াল করে বলল, ধুর বোকা মেয়ে, আমাদের কি তো তেমন মনে হয়? শানকে আমরা জোর করে বিয়ে দিচ্ছি না, বিয়েতে ওরও সম্মতি রয়েছে। এবার শুধু তোর উত্তরের অপেক্ষায় রয়েছি আমরা। তুই আমার ছেলেকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারিস। শান কখনো তোকে কষ্ট দেওয়ার কথাও ভাববে না। আমার ছেলেকে আমি ভালো করেই চিনি, নিজের দায়িত্বগুলো প্রাণ দিয়ে হলেও পালন করে যাবে। সোয়া এবার চুপ করে রইল। শাহনাজ বেগম বলল, আমার মনে হচ্ছে তোর সব কনফিউজ দূর করতে পেরেছি আমি। এবার তুই ভেবেচিন্তে নিজের মতামত জানাবি। তোর সব উত্তর মেনে নিতেই আমরা প্রস্তুত। সোয়া বিদায় জানিয়ে ফোন রেখে দিল। সোয়া আবারও ভাবনায় ডুবে গেল। ধীর পায়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো। রাতে বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও রাতে বৃষ্টির ছিটে ফোঁটাও ছিল না, শুধু বৃষ্টি বৃষ্টি ভাবটাই ছিল। তবে এখন মনে হচ্ছে জোরে সোরেই বৃষ্টি হবে। সোয়া ধ্যানমগ্ন হয়ে ফ্লোরে বসে পড়ল। তাও সাবধানে নয়, বেখেয়ালিভাবে বসায় পেটে ব্যথাও পেল। সোয়া চেঁচিয়ে কাঁদো কাঁদো হয়ে পেটে হাত দিয়ে বসে থাকে। রুম থেকে পানি আর মেডিসিন হাতে নিয়ে এলো ইতি। সোয়ার সামনে দিয়ে বলল, কিরে, ওষুধ কে খাবে? সোয়া নাক টেনে ইতির হাত থেকে সেগুলো নিয়ে খেলো। ইতি সোয়ার পাশে বসে বলল, তো কি ভাবলি তুই? সোয়া মুখ ফুলিয়ে বলে, জানি না। ইতি বিরক্তি হয়ে বলল, উফ, তুই কি রে? আমি হলে সাথে সাথে হ্যাঁ করে দিতাম, আর সেটিং রয়েছে দেখে না হলে
এরকম গাধার মতো কাজ করতাম না। ভাইয়া একজন পারফেক্ট ছেলে। এইরকম ছেলের জন্য মেয়েরা পাগল হয়ে থাকে। সোয়া বসে থাকে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, বৃষ্টির বেগও বাড়ছে। সোয়া শানকে নিয়ে ভাবতে লাগলো, সত্যি লোকটার মাঝে কোনো কিছুর কম নেই। যেই দোষগুলো বলেছে সেগুলো তো দোষের তালিকায় পড়েই না। একটা মানুষের পছন্দ অপছন্দের একটা ব্যাপার রয়েছে, সেখান থেকে শান্ত ঠিকই রয়েছে। একটা মানুষের খুঁটিনাটি বিষয়ে আপত্তি থাকতেই পারে, না হলে সেই মানুষটাকে অন্যরকমভাবে বর্ণনা করা যায় না। দুই বাড়ির সবাই এই সম্পর্কে খুশি, শানও রাজি। সোয়ার নিজেরও এখন আপত্তি করার মতো কোনো প্রশ্ন আসছে না, তাহলে আর কি ভাববে। সোয়ার ভাবাভাবি শেষ হলে সোয়া সাবধানে উঠে দাঁড়ালো। ইতির হাত টেনে বলল, চল বাবার কাছে যাই। ইতি লাফিয়ে উঠে দাঁড়ালো, উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলো, কি ভাবলি তুই? সোয়া যেতে যেতে বলে, কি আর বলবো, না করার মতো কোনো কিছু তো দেখছি না। হ্যাঁ বলবো। ইতির চোখ বড় বড় হয়ে গেল, খুশির সীমা রইল না তার। শানকে একটা ছেলে হিসেবে ইতির খুবই ভালো লাগে। সুহাস বাবাকে সোফায় বসে থাকতে দেখলো। অফিসের জন্য তৈরি হয়ে বসে রয়েছে, বৃষ্টির জন্য এখনো বের হতে পারেনি, তাই পেপার পড়ছে। কারণ রিয়ানা রহমান বৃষ্টির সময় কখনো গাড়ি ড্রাইভ করার অনুমতি দেয় না। যদিও ইমতিয়াজ রহমান মাঝে মধ্যেই স্ত্রী কিছু নিষেধ পরোয়া করে না, তবে সেই পরোয়া না করাটা সবসময় না হওয়াটাই ভালো। এতে সম্পর্কের মূল্য থাকে সবারই কাছে। রিয়ানা রহমান খিচুড়ি রান্না করছে, তার সাথে আচার আর ভাজা পোড়া কিছু তো রয়েছেই। সোয়া সব কিছু ফেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ইমতিয়াজ রহমান তাকে দেখে মুচকি হাসলো, পেপারটি টেবিলে রেখে বলল, কি বলবে বলো। সোয়া আমতা আমতা করে বলার চেষ্টা করে, কিন্তু অস্বস্তিতে আর বলতে পারছে না। বিয়ের কথা কি আর অস্বস্তিহীনভাবে বলা যায়? যায় না। ইতি ধৈর্য করতে না পেরে বলে ফেলে, আঙ্কেলের সোহার বিয়ের জন্য রাজি, এটাই বলতে এসেছে। ইমতিয়াজ রহমান আলতো হেসে সোয়ার দিকে তাকালো। ইমতিয়াজ রহমানকে দেখে মনে হচ্ছে উত্তরটা যেন আগেরই জানা। শশী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনতে পেরেছে। ছুটে রান্নাঘরে গিয়ে রিয়ানা রহমানকে সব জানালো। রিয়ানা রহমান খুশি হয়ে দৌড়ে সোয়ার কাছে আসলো। সোয়ার কপালে চুমু দিয়ে খুশি হয়ে বলল, তোর যাতে আরো সুবুদ্ধি হয়, তুই বস বস, তোর জন্য খিচুড়ি নিয়ে আসছি আমি। ইমতিয়াজ রহমান বোকার মতো রিয়ানা রহমানের যাওয়ার পথে চেয়ে তাকিয়ে রইল। এই মহিলা কালকে বিয়েতে রাজি হচ্ছিল না, আর এখন খুশির জোয়ার নেই তার। নিশ্চয়ই ছোঁয়া তাকে বুঝিয়েছে, নাইলে এমনি এমনি রাজি হতো না। ইমতিয়াজ রহমান হেসে সোয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার রুমে যাও, আমি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি ওদের। সোয়া মাথা নেড়ে উপরে চলে গেল। রাত 10টা ছুঁই ছুঁই বাজছে। দরজা হাতে রাখতেই দরজা হা করে খুলে গেল। শান ভ্রুকুচকে নেয় দরজা খোলা দেখে। ভিতরে ঢুকে জুতো জোড়া পায়ের থেকে খুলে সামনে অগ্রসর হলো। ভিতর থেকে সবার ওই হইচইয়ের আওয়াজ কানে আসছে। শান সেদিকে আর পা বাড়ালো না, সোফায় ক্লান্ত শরীরে এলিয়ে দেয়। আজকে আর শরীর আর মনে কোনোটাতেই শক্তি নেই। 2-1 মিনিট পর নীলা বেরিয়ে আসে শাহনাজ বেগমের রুম থেকে। শানকে দেখে মুখে একগাল হাসি নিয়ে শানের দিকে এগিয়ে গেল। শান তাকে দেখে ক্লান্তিমাখে একটা হাসি দিল। নীলা শানের পাশে বসে বলে, ক্লান্ত বুঝি, কিন্তু আমি একটা গুড নিউজ দেবো যেটা শুনে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে আর নাচতে ইচ্ছা করবে। শান জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন কি গুড নিউজ যে নাচতে ইচ্ছে করবে আমার? নীলা মিটমিট করে হেসে বলল, সোহা বিয়েতে রাজি হয়ে গিয়েছে, খুব শীঘ্রই তোমাদের বিয়ে। কথাটা বুঝে শানের কিছুক্ষণ সময় লেগে গিয়েছে। বুঝতেই তার চোখ জোড়া উজ্জ্বল হয়ে ওঠে। আজকের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সোয়ার কথা মাথায় ছিল না। কি বলছো ভাবি, সত্যি? শানের অবিশ্বাস্য গলা শুনে নীলা শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, হ্যাঁ গো, একদম সত্যি, একদম তরতাজা খবর। দুপুরে আঙ্কেল ফোন করে সব জানিয়েছে। শান খুশি হয়ে ছটফটা মন নিয়ে উপরে ছুটে গেল। আর ক্লান্তি লাগছে না, তবে আফসোস লাগছে কিছুটা। সোয়ার উত্তরে অপেক্ষা করতে চেয়েছিল সে, দেখতে চেয়েছিল এই অপেক্ষার অনুভূতিটা কেমন হয়। কিন্তু আজকের ইনভেস্টিগেশন এমন কিছুটা তথ্য পাওয়া গিয়েছিল যে সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছিল, অন্য কিছু মাথায় আসেনি। বাড়িতে আজই বাড়ির ধুম পড়ে গিয়েছে, যদিও বিয়ের ডেট ঠিক হয়নি এখনো। ডিনার শেষ করে রুমে এসে দরজা বন্ধ করে দিল। আজ প্রচণ্ড খুশি মিশ্রিত কিছু অনুভূতি লেখার ইচ্ছে হলো। আলমারি থেকে তার সেই ডায়েরিটা বের করে নিল। আজ আবারও কিছু নতুন শব্দ লেখা হবে তাতে। শান ডায়েরিটা নিয়ে টেবিলে বসে পড়ল। কলম হাতে তুলে নিপুণতা ভরা কিছু শব্দ লিখতে ব্যস্ত হয়ে পড়ল। শান আজ প্রচণ্ড খুশি, কিভাবে তার আনন্দ প্রকাশ করবে বুঝতে পারছে না। সোয়াকে ফোন করতে ইচ্ছে করলো, কিন্তু করলো না। কি কথা বলবে সোয়াকে ভেবে আর ফোন করা হলো না। শেষমেশ ছাদে এসে পড়লো হাঁটতে হাঁটতে। অনেকদিন হলো ছাদে আসা হয়নি।
ছাদটা দেখে হেসে বলে, সোহা তো ফুল গাছ ভালোবাসে, ছাদটাকে আবারও ফুল গাছ দিয়ে ভরিয়ে ফেলতে হবে। শান ভাই কি বিড়বিড় করছো একা একা? তামিমের কথা শুনে শান তাদের ছাদের দিকে তাকালো, ভ্রুকুচকে বলল। তুই এত রাতে ছাদে কি করছিস? তামিম মুখ কালো করে বলল, দূর, বাড়িতে ভালো লাগছে না একা একা। মা বাবা নানা বাড়ি গিয়েছে, আমি এসে পড়েছি আজ। আমার কলেজও খুলেনি এখনো, বন্ধুরাও দিনে থাকলে রাতে নেই, তাই বিরক্তিকর কাটাতে রাত্রি বিলাস করতে আসলাম ছাদে। শান নিঃশব্দে হাসলো তামিমের কথায়। তামিম আবারও জিজ্ঞেস করলো, কিন্তু তুমি কি বিড়বিড় করছিলে বলো তো? শান বড় একটা হাসি দিয়ে বলে, কাল বাড়িতে আসিস, মিষ্টি খাইয়ে সুখবর দিতে হয়, জানিস তো? তামিম হেসে বলল, কিসের সুখবর? তোমার বিয়ে নাকি? শান বাঁকা হেসে বলল। হ্যাঁ তাই। তামিম অবাক হয়ে বলল, কার সাথে? আমি চিনি তাকে? শান পকেট থেকে হাত গুজে বলল, তুই তো খুব ভালো করে চিনিস, ভাবছি তুই সুখবরটা শুনে কষ্ট পাবি নাকি দুঃখ। কষ্ট আর দুঃখের মধ্যে পার্থক্য কিসের? শান হাঁটতে হাঁটতে হাফ সাপ কণ্ঠে বলতে থাকে, কষ্ট হলো দীর্ঘস্থায়ী বস্তু, যেটা কোনো এক সময় অতীতের তালিকায় পড়ে গেলেও সেই কষ্টটা সবসময় মানুষকে পোড়ায়। আর দুঃখ হলো ক্ষণস্থায়ী, যা যে কোনো সময় ভুলে যাওয়া যায়। তামিম ভেবে বলল, তাহলে ধরো দুঃখই পেলাম, তোমার সুখবর শুনে কষ্ট পাওয়ার মতো কিছু ঘটবে বলে আমার মনে হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দুঃখ কেন পাবো? শান হেসে বলে, সেটা কালকে আসলেই শুনিস। আচ্ছা যা, ঘরে গিয়ে ফোন গোতো, একা একা ছাদে থাকলে পরি চেপে বসবে ঘাড়ে, যা। তামিম বাধ্য ছেলের মতো মাথা নেড়ে চলে গেল। শান কিছুক্ষণ ঘুরঘুর করে রুমে চলে গেল। রাতটা খুশিতে ছটফট করতে করতেই চলে গেল। সকাল হতেই থানায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামলো। ব্রেকফাস্ট করতে করতে তামিমের আগমন। শান খাবারগুলো কোনো রকম নিচের মুখে ঠেসে ভরে নিল। পানি খেয়ে গিলতে গিলতে ফ্রিজ থেকে কালকের আনা একটা মিষ্টির বক্স খুলে তামিমের পাশে বসলো। নীলা, নাইসা, সামির, ঈশান, শাহনাজ বেগম টেবিলে বসে খাচ্ছে। মুশফিক চৌধুরী আজ সকালেই বেরিয়ে গিয়েছে। শান তামিমকে টেনে টেবিলে বসিয়ে মিষ্টি সার্ভ করে দিয়ে বলল, নে তামিম, খাওয়া শুরু কর। তামিম ভ্রুকুচকে বলল, কিন্তু তুমি তো এখনো সুখবরটাই দিলে না আমাকে। শান হেসে বলে, আরে খাওয়া শুরু কর, তারপর বলছি। তামিম মাথা নেড়ে খাওয়া শুরু করে। ঈশান খেতে খেতে বলল, কিসের সুখবরের কথা হচ্ছে? তামিম খেতে খেতে বলল, শান ভাইয়ার নাকি বিয়ে ঠিক হয়েছে, সেই সুখবরই, তবে কার সাথে হয়েছে সেটা বলছে না। বলল আমি নাকি শুনে দুঃখ পেতে পারি। শান ঠোঁট চেপে হাসছে। শাহনাজ বেগম ঈশান আর সামির জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শান বলল, ভাবি কবে আসবে মা? সামির খেতে খেতে বলে, কালকে যাব নিয়ে আসতে। শান সামিরের দিকে তাকিয়ে দেখলো তার চতুর্থতম মিষ্টি খাওয়া চলছে বর্তমানে। শান বলে ওঠে, তামিম জানিস কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? তোর সোহা আপুর সাথে। বিয়ের পর কিন্তু তাকে ভাবি ডাকতে হবে, বলে দিচ্ছি। তামিম মাত্রই মুখে পুড়ে গিলেছিল মিষ্টিটা, কিন্তু শানের কথা শুনে সেই গলায় আটকে রইল। তামিম হতভম্বের মতো বসে রইল। শান দাঁত কেলিয়ে উঠে চলে গেল। কেউ কিছু না বুঝলেও নীলা মিটমিট করে হেসে যাচ্ছে। তামিম কাশতে থাকে। ভেসিনে গিয়ে মিষ্টিটা ফেলে দিয়ে আসলো। কাশতে কাশতে মনে হচ্ছে গলা দিয়ে এখনই রক্তক্ষরণ হয়ে শুরু হবে। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু তামিম কাশতে কাশতে থাকলেও তার ভাবনা অন্যদিকে। শেষ পর্যন্ত তার ক্রাশ থেকে আপু, আর কয়েকদিন পর আপু থেকে ভাবিতে রূপান্তর হচ্ছে। মারাত্মক এই রূপান্তরিত কাহিনী। তামিমের বুক ফিরে কান্না আসলো, কিন্তু কাঁদতে পারলো না। হঠাৎ রাতেই বলা শানের কথা মনে পড়লো। তামিম কনফিউজড হয়ে গেল, এটা দুঃখ নাকি কষ্ট। ভাবতে ভাবতে তামিমের কাশি থেমে যায়। তামিমও বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। ঈশান চিন্তিত হয়ে সামিরকে বলল, হলো কি ছেলেটার? খুশির কথা শুনে তো কারোর এমন রিয়াকশন হয় নাকি? নীলা হেসে বলে, খুশির খবর যখন অনেক বেশি খুশির হয় তখন রিয়েকশন এমনই হয়। হয়েছে, আর তোমরা যাও, কাজে যাও সবাই। ঈশানের খাওয়া শেষ হওয়া সত্ত্বেও চেয়ারে বসে রইল। সামির চলে যায়। শাহনাজ বেগমও তার রুমে চলে যায়। আর সালমা ঘরেই রয়েছে। সালমা কিছুটা অসুস্থ, তাই আজকে কাজে হাত লাগায়নি। ঈশান চারপাশে চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো। নীলার কাছে এসে নীলার কোমরে হাত রেখে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। নীলা চমকে চোখ বড় বড় করে তাকায় ঈশানের দিকে। আরেকবার নাইসার দিকে তাকিয়ে দেখে নাইসা খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। ঈশান ফিসফিস গলায় বলে, কাজের ব্যস্ততায় কতদিন হয়ে গেল বউকে কাছে পাই না। আজ তো তোমার জন্মদিন, আজ না হয় একটু আদর দিয়ে পুষিয়ে দিই। নীলা অবাক হয়ে গেল ঈশানের কথায়। তার জন্মদিনের কথা মাথায়ও ছিল না। ঈশান মুচকি হেসে বলে,
জানি আমার বউয়ের নিজের জন্মদিনের কথা মনে থাকে না, তাই আমাকে রাখতে হয়। নীলা হেসে বলে। তো কি দেবে আমার জন্মদিন উপলক্ষে? ঈশান তার ওষ্ঠদয় নীলার কপালে আর ঠোঁটে ছুঁয়ে দিয়ে বলল, আপাতত এইটুকুই, বাকিটা না হয় আর রাতে এসে পাবে। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ঈশান হেসে বলে, বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, তারপর তোমার লজ্জা আজও ভাঙতে পারলাম না। নীলা লজ্জামাখা হাসি দিয়ে বলল, কিছু জিনিস থেকে যাওয়াই ভালো। ঈশান হেসে বলে, তা তো ঠিক, কিন্তু আগের মতো জেলাস আর নেই। তুমি এখন খুঁজো রাখো না আমার। জানো কত মেয়ে পেশেন্ট আমার কাছে আসলে জিজ্ঞেস করি আপনি নাকি বিবাহিত, তখন ইচ্ছে করে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিই। নীলা রেগে ফুস করে উঠল। ঈশানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তো যাও না, তাদের কাছেই যাও। এখানে ভালোবাসা দেখাতে এসেছো কেন? ঈশান চেয়ারে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, কী করবো বলো, বউ যখন নিজ থেকে ভালোবাসা কমিয়ে দেয় তখন আমাকে তো ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিতে হয় ভালোবাসার জন্য। নীলা কোনা চোখে ঈশানের দিকে তাকিয়ে নাইসাকে খাইয়ে দিতে থাকে। ঈশান নাইসাকে চুমু দিয়ে বিদায় নিয়ে নিল। অ্যাপ্রন হাতে নিয়ে নীলার গালে হুট করে একটা চুমু দিয়ে ছুটে বেরিয়ে গেল। নীলা গালে হাত দিয়ে হেসে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এর মাঝে সোহা আর শানের বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। আর বেশি দেরি নেই, এই তো কয়েকদিন পরই বিয়ে। অপেক্ষাকৃত দিনগুলো কেটে যাবে চোখের পলকে। কাল সবার বিয়ের শপিংয়ে যাচ্ছে। বিয়ের শপিং বলতে অর্ধেক বিয়ের শপিং হয়ে গিয়েছে, আর বাকি যা রয়েছে সেগুলো কাল শান সোহা সহ আরও অনেকেই গিয়ে করবে। এর মাঝে শান আর সোহার দেখা হয়নি। সোহাও অসুস্থ থাকায় শপিংয়ে আসেনি, আর শানেরও ব্যস্ত থাকায় আসা হয়ে ওঠেনি। সোহার শরীর মোটামুটি ভালো হয়েছে, তাই কাল শপিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই।